নমস্কার, আমার নাম শুভধর। থ্রিল কোয়েস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউব ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের এই কন্টেন্ট কোনো রকম যান্ত্রিক বা এআই ব্যবহার করে করা হয় না। আমি শুভধর, শুরু করছি আজকের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের থ্রিল কোয়েস্টের রহস্য ঘেরা এক অজানা যাত্রায়, যেখানে প্রতিটি গল্প এক একটি ধাঁধা, আর প্রতিটি ধাঁধার আড়ালে লুকিয়ে থাকে অচেনা কোনো সত্য। এখানে প্রশ্নই পথ দেখায়, আর উত্তর কখনোই সহজে ধরা দেয় না। তাহলে মনোযোগ দিয়ে শুনুন আর নিজেই খুঁজে নিন রহস্যের সূত্র। শুরু হচ্ছে আজকের গল্প। আকাশে তখন বর্ষার মেঘ জমেছে, আর কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি হবে, সে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বেশ কদিন ধরে এরকমটাই চলছে। না, আষাঢ় মাস নয়, এ হলো জ্যৈষ্ঠ মাসের বৃষ্টি। তবে এটা ঠিক যে এরকম একটা বৃষ্টিমুখর দিনে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খেতে জম্পেশ লাগে। খাবার শেষে কম্বল মুড়ি দিয়ে ভূতের গল্পের বই পড়াতে কিন্তু জুড়ি নেই। ছোটবেলার দিনগুলো মনে পড়লে এই মনটা কেমন যেন আনন্দে নেচে ওঠে। ব্যোমকেশ আজ পুঁটি নামকে খিচুড়ি বানাতেই বলেছে। ওদিকে রান্না হচ্ছে, কিন্তু আমাদের বসার ঘরে তখন অন্য এক তাত্ত্বিক ঝড় বইছে। পুঁটিরাম আমাদের দুজনকে চা দিয়ে গেছে অনেক আগেই। বুঝলে ব্যোমকেশ, সমাজ যতই এগোচ্ছে, অলৌকিকতা নিয়ে মানুষের আদিম কৌতূহল কিন্তু কমছে না। আমার কথা শুনে ব্যোমকেশ হাতের পত্রখানা সামনের টেবিলে রেখে বলল, কৌতূহল? হ্যাঁ, ভূত নিয়ে কৌতূহল তো আছে বটেই, আমারও কিন্তু কম নেই। হ্যাঁ, তা ঠিক বলেছ। সমসাময়িক কালের বড় বড় বিজ্ঞানীরাও তো এ নিয়ে কম মাথা ঘামাননি। যেমন ধরো বিখ্যাত বিজ্ঞানী স্যার অলিভার লজ বা উইলিয়াম ক্রুকসের মতো মানুষেরা তো রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়েছেন যে মানুষের মৃত্যুর পরও এক ধরনের শক্তির অস্তিত্ব থেকে যায়, যাকে তাঁরা ওই এথারিয়াল বডি বা বায়বীয় শরীর বলছেন। আবার থিওসফিক্যাল সোসাইটির মতো আধ্যাত্মিক মতাদর্শে বিশ্বাসীরা মনে করেন যে মানুষের তীব্র কামনা বা অপূর্ণ ইচ্ছাগুলো মৃত্যুর পরও এক ধরনের সূক্ষ্ম তরঙ্গে মহাবিশ্বে ভেসে বেড়ায়, যাকে সাধারণ মানুষ ভূত বলে ভুল করে। আমার কথা শুনে ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে মুচকি হাসল। তার তীক্ষ্ণ চোখ দুটোতে খেলা করে গেল এক অদ্ভুত অভিব্যক্তি। বিজ্ঞানীদের প্রতি সম্মান রেখেই বলছি অজিত, বিজ্ঞান যেখানে শেষ হয়, মনস্তত্ত্ব সেখান থেকেই শুরু হয়। আধুনিক মনস্তত্ত্ববিদরা কিন্তু একে অডিটরি বা ভিজুয়াল হ্যালুসিনেশন বলেই ব্যাখ্যা করেন। যখন কোনো মানুষ তীব্র ভয়, অপরাধ বোধ কিংবা কোনো নির্দিষ্ট প্রাচীন বিশ্বাসের মুখোমুখি হয়, তখন তার অবচেতন মনই চারপাশের সাধারণ শব্দ বা বাতাসকে ভূতের রূপ দিয়ে সামনে খাড়া করে। তার মানে তুমি বলতে চাইছো যে ভূত বলে আসলে কিছু নেই? অন্তত আমার তো তাই মনে হয়। আসলে সব অলৌকিক ঘটনার পেছনেই একটা অত্যন্ত লৌকিক এবং বৈজ্ঞানিক সত্য লুকিয়ে থাকে। যুক্তি দিয়ে সবটা ভালো করে দেখলে সমস্ত সন্দেহ এবং কৌতূহলগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। আসলে ভূত নামটা শুনলে সবার মনের মধ্যে এমন একটা আতঙ্ক তৈরি হয় যে এটা নিয়ে আর কেউ সঠিকভাবে তদন্তই করতে চায় না। কেউ একে মনের ভুল বলেছেন, কেউ আবার বলেছেন প্রকৃতির কোনো অজানা শক্তির খেলা। ব্যোমকেশের কথাগুলো শোনার পর আমি ওকে স্পষ্টভাবে একটা প্রশ্ন করলাম, আচ্ছা, তুমি ভূতে বিশ্বাস করো? আমার কথা শুনে ব্যোমকেশ মুচকি হাসল। বিজ্ঞানীরা কি বলেছেন জানি না অজিত, তবে আমি তো ভূতে বিশ্বাস করি না। কিন্তু ভূত বলে যদি কিছুই না থাকবে, তবে এত মানুষের মুখে মুখে কেন এই আলোচনা ঘোরে? কেন কিছু নির্দিষ্ট জায়গা নিয়ে মানুষের মনে এত ভয়? ব্যোমকেশ কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঘরের কোণে রাখা টেলিফোনটা সশব্দে বেজে উঠল। ব্যোমকেশ এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে কানে দিল। হ্যালো, ব্যোমকেশ বক্সি বলছি। তারপর অপর প্রান্তের ব্যক্তি হয়তো কিছু একটা বলছিলেন, আমি যেন শুনতে পাই, তার জন্য ব্যোমকেশ আমাকে ইশারা করলো। আমি ওর কথা মতো চেয়ার ছেড়ে উঠে গিয়ে দাঁড়ালাম ওর পাশে।
অপর প্রান্তের ব্যক্তির কিছু কথা অস্পষ্টভাবে আমি শুনতে পাচ্ছিলাম। অপর প্রান্ত থেকে একটা কাঁপা কাঁপা অত্যন্ত ভীত কণ্ঠস্বর ভেসে এলো। নমস্কার ব্যোমকেশ বাবু, আমি আমি উত্তরবঙ্গের ওই সিলকাপাড়া গ্রাম থেকে বলছি। ওই আপনার পূর্ব পরিচিত রমেন বাবু আছেন না, ওনার কাছ থেকে আমি আপনার এই টেলিফোন নম্বরটা জোগাড় করেছি। হ্যাঁ, হ্যাঁ বলুন, কি হয়েছে? আগে আমার নাম হইল গিয়ে হরিপদ রায়। নমস্কার হরিপদবাবু, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ব্যোমকেশ বাবু, আমি এক চরম বিপদে পড়ে আপনারে টেলিফোন করছি। আগে আমার জোয়ান ছেলেটা গত 4 দিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে একেবারে নিখোঁজ হয়ে গেছে। 4 দিন ধরে নিখোঁজ? পুলিশে খবর দিয়েছিলেন? আগে হ্যাঁ ব্যোমকেশ বাবু, পুলিশে জানাইছিল, কিন্তু পুলিশ কোন রকমে সাহায্য করতে পারছে না। ছেলেটা হরিপদবাবু, আপনি আগে শান্ত হন। আমাকে বলুন তো, আপনার ছেলের বয়স কত আর কি করতো? আমার ছেলে মাদ্রাসে কাজ করতো, বয়স এই 21 কি 22 বছর হবে। এই কিছুদিন আগেই সে গ্রামে ফিরেছে, কিন্তু তার না সমস্ত ব্যাপারে বড্ড বেশি কৌতূহল ছিল। কৌতূহল? কিসের? যে কোনো বিষয় নিয়ে ওর প্রচন্ড কৌতূহল। আমাদের গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি আছে, যা প্রায় গত 40 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। গ্রামের প্রত্যেকেই জানে যে ওই বাড়িতে ভয়ঙ্কর একটা ভূতের উপদ্রব আছে। সেই কারণে ওই বাড়ির আশেপাশে দিনের বেলাতেও কেউ যায় না। এমনকি ভুল করে কোনো গরু ছাগল যদি ওই সীমানায় ঢুকে পড়ে, তবে সেগুলো আর কোনো দিনও ফিরে আসে না ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ ভ্রু কুঁচকে শুনছিল, কোনো মন্তব্য করলো না। আজকে আমার ছেলেটা এইসব ভূত প্রেত একদমই বিশ্বাস করতো না। সে ওই জমিদার বাড়ির রহস্য ভেদ করার জন্য এক প্রকার জেদ ধরেছিল। আমরা তাকে বহুবার বারণ করেছিল, কিন্তু সে আমাদের অলক্ষ্যে 4 দিন আগে এক রাত্রির বেলায় ওই জমিদার বাড়ির দিকে যায়। মাঠের কয়েকজন চাষি তাকে শেষবারের মতো ওই দিকেই যেতে দেখেছিল। তারা তাকে চিৎকার করে অনেকবার বারণও করেছিল, কিন্তু সেদি ছেলে তো ওদের কথাও শোনেনি। তারপর থেকে আর 4 দিন হয়ে গেল সে আর বাড়ি ফেরেনি। পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়নি? পুলিশ তো ভূতের ভয়ে ওই রাজবাড়ির চৌকাঠ পার হইতেই রাজি নয় বাবু। গ্রামের মানুষের বিশ্বাস, যেই ওই বাড়িতে পা রেখেছে বা রহস্য উদ্ঘাটন করতে গেছে, সে হয় পাগল হয়ে গেছে, নয়তো ভয়ে অসুস্থ হয়ে মারা গেছে। শুধু তাই নয় ব্যোমকেশ বাবু, এই রাতের বেলায় ওই পরিত্যক্ত বাড়ি থেকে নাকি নুপুরের আওয়াজ বের হয়, অদ্ভুত সব চিৎকার করে আর খিলখিল করে সব হাসে নাকি। এরকম শব্দ নাকি গ্রামের অনেকেই শুনেছে। আবার অনেকে নাকি ওই সাদা শাড়ি পরা এক মহিলাকেও ওই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াইতে দেখেছে। হ্যাঁ ব্যোমকেশ বাবু, এখন কি করি আমি? ছেলেটা আমার গেল গিয়া। ব্যোমকেশ আমার দিকে তাকালো। আমিও অত্যন্ত মনোযোগ দিয়ে ফোনের কথাগুলো শোনার চেষ্টা করছিলাম। ব্যোমকেশ বাবু, সত্যি কথা বলতে আমার ছেলেকে নিয়ে আমি চরম দুশ্চিন্তায় আছি। কারণ ঠিক 2 দিন আগে আমাদের গ্রামের এক অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যবসায়ী, যিনি 4 দিন আগে আমার ছেলের নিখোঁজ হওয়ার পর কৌতূহলী হয়ে ওই জমিদার বাড়ির দিকে খোঁজ নিতে গিয়েছিলেন,
তাকে ওই বাড়ির কাছেরই একটা বাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ ব্যোমকেশ বাবু। ঝুলন্ত অবস্থায়? পুলিশ কি বলল? আগে পুলিশ তো ময়না তদন্ত করছে, যেহেতু তিনি বড় ব্যবসায়ী ছিলেন তাই। তবে তদন্তে জানা গিয়েছে ওই ব্যক্তি ঝুলন্ত অবস্থায় মারা যাওয়ার আগেই নাকি চরম ভয় পেয়েছিলেন। তার মাথায় আঘাতের চিহ্নও ছিল। তবে তাকে প্রথমে নাকি ওই শ্বাসরোধ করে খুন করা হয়েছে, তাই পরে ওই মৃতদেহটি ঝুলিয়ে যাওয়া হয়েছে। তবে গ্রামের মানুষ তো বলতেছে এটা নাকি ভূতেরই কাজ, কারণ ওই ব্যবসায়ী নাকি খুব ভালো মানুষ ছিলেন, দান ধানও করতেন অনেক, আর তার কোনো শত্রু নাকি তেমন ছিল না। আর সবচেয়ে বড় কথা ব্যোমকেশ বাবু, তার পিঠে নাকি লাল লাল নখের আসর পাওয়া গেছে। আপনি বলেন ব্যোমকেশ বাবু, যে কোনো মানুষের পক্ষে কি এইরকম করা সম্ভব? হ্যাঁ হরিপদবাবু, মানুষের পিঠে আঁচড় বা খুন করার পেছনে মানুষেরই হাত থাকে, ভূতের নয়। এর মধ্যে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে। আইকে তা জানি না বাবু, তবে আজ সকালে আমাদের পাশের গ্রামের এক নায়েব ভবেশ বাবু হঠাৎ নিখোঁজ হয়েছেন। তিনিও ওই জমিদার বাড়ি নিয়ে খোঁজ খবর করতেছিলেন। ব্যোমকেশ বাবু, আমার মনে হচ্ছে তাকেও মনে হয় আর জীবিত পাওয়া যাবে না। আর দেখেন, আমি এক বৃদ্ধ মানুষ, কলকাতায় গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করবার মতো ক্ষমতা আমার নেই। আপনি দয়া করে আমাদের গ্রামে একটিবার আসুন ব্যোমকেশ বাবু, একটিবার আসুন। আমার ছেলেটারে আপনি বাঁচান ব্যোমকেশ বাবু। ঠিক আছে হরিপদবাবু, আপনি শান্ত হন, আমরা আসছি। আপনাদের গ্রামের নাম আর ঠিকানাটা আমাকে একটু বলুন। ঠিকানা লিখে নিয়ে ব্যোমকেশ ফোনটা নামিয়ে রাখল। কি করবে ভাবছো ব্যোমকেশ? ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে শান্ত গলায় বলল, কি আর ভাববো, আমাদের অবিলম্বে উত্তরবঙ্গের ওই গ্রামে রওনা হতে হবে। সেখানে এক তরুণ নিখোঁজ, এক নায়েব উধাও, আর এক ধনী ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। রহস্যের গন্ধ পেয়েছি অজিত, যেতে তো হবেই। এরপর আর কি, বাক্স প্যাটরা গুছিয়ে চললাম চিল্কাপাড়া। ট্রেন যখন তিস্তা নদী পার হয়ে জলপাইগুড়ির কাছাকাছি পৌঁছালো, তখন চারপাশের সবুজ চা বাগান, ঘন শালবন আর মেঘে ঢাকা পাহাড়ের দূরবর্তী দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল। কিন্তু এই রূপের আড়ালে যে এক নৃশংস রহস্য দানা বেঁধে আছে, তা কে জানত? স্টেশনে হরিপদবাবু নিজে এসেছিলেন। বৃদ্ধ মানুষ, চোখে মুখে শান্ত হারানোর তীব্র আকুলতা আর অনিদ্রার ছাপ স্পষ্ট। তিনি আমাদেরকে চিনতে পারেননি, কিন্তু ওই যে ব্যোমকেশের বিচক্ষণতা। হরিপদবাবু কোথায় দাঁড়িয়ে থাকবেন টেলিফোনে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। আর তাছাড়া ওনার শারীরিক ভঙ্গিমা দেখেই মনে হচ্ছিল তিনি ভীষণ রকম দুশ্চিন্তায় রয়েছেন। তাই আমি আর ব্যোমকেশ সোজা একজন বৃদ্ধ ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ালাম। নমস্কার হরিপদবাবু, আমি ব্যোমকেশ বক্সী, আর আমার সাথে আমার বন্ধু অজিত। ব্যোমকেশ কথাটা বলা মাত্রই হরিপদবাবু ওর হাত ধরে প্রায় কেঁদেই ফেললেন। আমি আর নিজের পরিচয়টা দেওয়ার সুযোগ পেলাম না, যদিও ব্যোমকেশ বলেই দিয়েছিল, আরে ব্যোমকেশ বাবু, আপনারা এসেছেন? আরে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। দেখেন না ব্যোমকেশ বাবু, পুলিশ তো আমাদের কোনো কথাই শুনতেছে না। আপনি যে আমার একটা টেলিফোনে এইখানে আসবেন, আমি সত্যি ভাবতে পারি নাই। বিশ্বাস করেন, আমার ভীষণই ভাগ্যের ব্যাপার। আমি যে আপনাদের কি বলে ধন্যবাদ দেব। হরিপদবাবু প্রায় কান্নার জড়ানো গলায় কথাগুলো স্টেশনেই বলতে লাগলেন। কি করছেন কি হরিপদবাবু?
এইভাবে এই জায়গায় আপনাকে কাঁদতে দেখে কিন্তু আমার একদম ভালো লাগছে না। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। হরিপদবাবুকে সান্ত্বনা দিয়ে ব্যোমকেশ কথাগুলো বলতে লাগলো। তবে সেখানে আমরা দেরি না করে স্টেশনের বাইরে অপেক্ষারত ঘোড়ার গাড়িগুলোর মধ্য থেকে একটা জুতসই ঘোড়ার গাড়ি ভাড়া করে সোজা চিল্কাপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম। জলপাইগুড়ির কাঁচা রাস্তা ধরে টকবগিয়ে ধাবমান ঘোড়ার খুঁড়ের আওয়াজ আর চাকার শব্দ বেশ লাগছিল শুনতে। গাড়ি যত গ্রামের ভেতরে ঢুকছিল, জনবসতি তত পাতলা হয়ে আসছিল। একসময় চিল্কাপাড়া গ্রামের সীমানায় এসে সেই ঘোড়ার গাড়ি থামল। হরিপদবাবু হাত তুলে দূরের এক বিস্তীর্ণ অঞ্চলের দিকে ইশারা করলেন। ব্যোমকেশ বাবু, অজিত বাবু, ওই যে ওই দেখেন, ওই ডুয়ার্সের যে ঘন জঙ্গলের একটা অংশ এই মাঠের প্রান্তে এসে মিশেছে, আর আর সেই জঙ্গলের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে আছে দেখেন এক বিশাল অট্টালিকা। আইকে ওটাই হলো চিল্কাপাড়া চৌধুরী বাড়ি। হরিপদবাবু কথাটা বলতেই গাড়ির জানলা দিয়ে মাথা গুলিয়ে আমি সেই রাজবাড়ির চত্বরটা দেখার চেষ্টা করলাম। এটি যে কোনো সাধারণ বাড়ি নয়, প্রায় কয়েকশো বিঘা জমির উপর গড়ে ওঠা এক দুর্গ বিশেষ, তা এক নজরেই বোঝা যাচ্ছিল। হ্যাঁ, আমিও এখানে আসার আগে চৌধুরী বাড়ি নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করেছিলাম। শুনলাম একসময় চৌধুরী বংশের আদি পুরুষেরা ব্রিটিশদের কাছ থেকে পত্তন নিয়ে এই বিশাল ভূসম্পত্তি গড়ে তুলেছিলেন। ব্যোমকেশ কথাটা বেশ গম্ভীর গলায় বলতেই হরিপদবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। হাইকে এটা এখন আর সেই চৌধুরী বাড়ি নেই ব্যোমকেশ বাবু। যেই চৌধুরী পরিবার থেকে এই গ্রামের মানুষ একের পর এক উপকার পেয়েছে, সেই চৌধুরী বাড়ি এখন শুধুই অভিশপ্ত। কেউ যায় না ওখানে। হ্যাঁ ব্যোমকেশ বাবু, কেউ যায় না। আমাদের ঘোড়ার গাড়িটা আরও এগিয়ে নিয়ে গেলে সামনের দিকে। হরিপদবাবু নিজেই জমিদার বাড়িটার কিছুটা আমাদেরকে দেখাতে লাগলেন। দেখলাম রাজবাড়ির সদর মহলের ঠিক সামনেই পড়ে রয়েছে প্রায় 50 বিঘার একটা বিশাল পতিত মাঠ। এককালে এখানে হয়তো চাষবাস কিংবা ঘোড়দৌড় হতো, কিন্তু এখন তা কেবল বুনো ঝোপ আর আগাছায় ঠিক ঠিক করছে। গ্রামের কোনো মানুষ বা গবাদি পশু এখন আর এই মাঠে পা রাখার সাহস পায় না। বাড়ির পূর্ব দিকে দেখুন একটা মস্ত বড় জলাশয় আছে, যার জল এখন কালসে রূপ ধারণ করেছে। আর চারপাশটা বুঝে গেছে চওড়া শ্যাওলা আর জলজ উদ্ভিদে। কি জলাশয় ছিল এটা! এই জলাশয়ের নাম জমিদার বাবু বড় সাধ করে রেখেছিলেন নীল দিঘি। কেন জানেন? এই জলাশয়ের জল এতটাই স্বচ্ছ ছিল যে আকাশের নীল রং এর মধ্যে পড়ত। শুধু একটাই আফসোস ব্যোমকেশ বাবু, আর কিছুই নেই এখন এই গ্রামে। এখনকার মানুষের বিশ্বাস এই দিঘির ঘাটেই নাকি অমাবস্যার রাতে সেই সাদা শাড়ি পরা ছায়ামূর্তি এসে দাঁড়ায়। হ্যাঁ ব্যোমকেশ বাবু, এখানেই নাকি ঘোরাফেরা করে সেই ছায়ামূর্তি। সাদা শাড়ি পরা ছায়ামূর্তি আপনি দেখেছেন? আইকে না, মানে আমি দেখি নাই, তবে আমাদের গায়ে অনেকেই দেখেছে। দেখেন, একজন দুইজন বললে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু ভূত দেখার সংখ্যাটা যে অনেক বেশি, তাই তো আর অবিশ্বাস করার কিছুই নেই ব্যোমকেশ বাবু। আমি খেয়াল করলাম মূল বাড়িটা 3 তলা। উত্তরবঙ্গের স্যাঁতস্যাঁতে আবহাওয়া আর দীর্ঘদিনের অযত্নে দেওয়ালের পলেস্তারা খসে পড়ে লাল ইটের কঙ্কাল বেরিয়ে এসেছে। বড় বড় জানলার খড়খড়িগুলো ভাঙা। ঘরের ভেতর থেকে বট পাকুড়ের শিকড় নেমে এসেছে দেওয়াল ফুঁড়ে। দূর থেকে দেখলে মনে হয় কোনো এক প্রাচীন দানব হাঁ করে গিলে খেতে আসছে চারপাশটাকে। হরিপদবাবু আরও খানিকটা সামনের দিকে এগিয়ে গিয়ে বললেন, এই যে এই রাজবাড়িটা দেখছেন,
এর পিছনের অংশটা সরাসরি ওই ডুয়ার্সের গভীর শাল ও সেগুন বনের সাথে মিশে গেছে। এককালে সেখানে এক বিশাল ফলের বাগান ছিল বটে, কিন্তু তা এখন গভীর জঙ্গলে পরিণত হয়েছে। আর সেই বাগানেরই একটা এই প্রাচীন বট গাছ থেকে ওই 2-3 আগে ব্যবসায়ী মহিম রঞ্জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বট গাছ থেকেই ব্যোমকেশ বাবু। হরিপদ বাবুর মুখে মহিম রঞ্জনের নামটা শুনে কিছুটা অবাক হলাম, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম টেলিফোনে যে ব্যক্তির কথা বলেছিলেন হরিপদ বাবু বোধহয় তারই কথাই বলছেন। মহিম রঞ্জন, অর্থাৎ আপনি যেই ব্যক্তির কথা আমাকে টেলিফোনে বলেছিলেন, তাই তো? আমি জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম, তার আগে ব্যোমকেশ হরিপদ বাবুকে কথাটা জিজ্ঞেস করলেন। আগে হ্যাঁ ব্যোমকেশ বাবু, এই মহিম রঞ্জন বাবু ভীষণ ভালো মানুষ ছিলেন। পাড়াতে যখনই কেউ বিপদে পড়তো তিনি সবার আগে এগিয়ে যেতেন। কিন্তু ওই রকম একটা ভালো মানুষের সাথে এইরকম ঘটনা ঘটবে তা আমরা কেউই ভাবতে পারিনি। কি আর করব বলুন, সবই কপালের ফের। এই যেমন আমার ছেলেটাও। হরিপদবাবুর কথাটা শোনার পর আমার মনে হলো ব্যোমকেশ বুঝি আরও কিছু জিজ্ঞেস করবে, কিন্তু না, ওকে দেখলাম বেশ খানিকটা জঙ্গলের দিকে এগিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আমিও আমার মতন করে এই রাজবাড়ির চারপাশটা দেখতে লাগলাম এবং বুঝতে চাইলাম যে সত্যিই কি এখানে ভূত আছে। এরপর আর আমরা সেখানে দেরি করলাম না। হরিপদবাবু আমাদেরকে নিয়ে চলে ওনার নিজের বাড়িতে। হরিপদবাবুর বাড়িটি রাজবাড়ি থেকে প্রায় 8 মাইল দূরে, গ্রামের মূল লোকালয়ের মধ্যে। সেখানে পৌঁছানোর পর গ্রামের বেশ কিছু মানুষ আমাদের দেখতে এলেন। প্রত্যেকের চোখে মুখে অদ্ভুত এক আতঙ্ক এবং আমাদের প্রতি এক ধরনের অবিশ্বাস। হরিপদবাবু সকলের উদ্দেশ্যেই আমাদের পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, আরে কি হইল কি তোমাদের? তোমরা এত সংকোচ করতেছো কেন, আর ভয় বা পাইতেছো কেন? ইনি অনেক বড় মাপের গোয়েন্দা। এনার নাম ব্যোমকেশ বক্সী। আর ওই সঙ্গে উনি হলেন ওনার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। উনি লেখক। এখানকার পুলিশ তো কিছুই করতে পারল না, কিন্তু আমার বিশ্বাস আমার ছেলেকে ওনারা ঠিক খুঁজে বের করবেন, তাই ওনাদের নিয়ে এসেছি। হরিপদবাবু কথাটা শেষ হতেই একজন বয়স্ক ব্যক্তি মুখ বেঁকিয়ে বলল, তুমি যে কি বলো না হরি, যেই কাজ গায়ের পুলিশ করতে পারলো না, এখানকার মুরল মাতব্বর যারা আছে তারা এই গ্রামের সব কিছু চেনে। তারা তোমার ছেলেকে উদ্ধার করতে পারলো না, আর তুমি ভরসা করেছ কলকাতার এই 2 বাবুর ওপর। কি চেনে কি জানে ওনারা? হ্যাঁ, সেই ব্যক্তির কথা শেষ হতেই আরও একজন ব্যক্তি বলল, সাধনদা কিন্তু ভুল কিছু বলেনি। আমরা আর এখন বাইরের কাউকে বিশ্বাস করতে পারছি না। গ্রামবাসীদের মধ্যে ইতিমধ্যে দেখলাম ফিসফিস শুরু হয়ে গেছে। তাঁদের ধারণা কলকাতা থেকে আসা এই 2 বাবু শহরের বাবুদের মতোই পুলিশের মতো ব্যর্থ হয়ে ফিরে যাবেন, নয়তো ভূতের কোপে পড়বেন। ব্যোমকেশ কিন্তু এসব কথায় কান দিল না। আমরা দুজনেই আমাদের জিনিসপত্র সমস্ত কিছু হরিপদবাবুর হাতে তুলে দিয়ে হাত মুখ ধুয়ে দাওয়ায় এসে বসলাম। আচ্ছা হরিপদবাবু, আপনার ছেলে নিখোঁজ হওয়ার আগে এই চৌধুরী বাড়ি নিয়ে কোনো বিশেষ আলোচনা কি বাড়িতে করেছিল? আজকে না ব্যোমকেশ বাবু, এইরকম তো বিশেষ কিছু আলোচনা করিনি বাড়িতে। তবে সে মাদ্রাজে মেকানিক্যাল লাইনে কাজ করত, যন্ত্রপাতি নিয়েই তার বড় নাড়াচাড়া। সে গ্রামে ফেরার পর থেকেই বলতো আধুনিক যুগে নাকি কোনো ভূত প্রেত থাকতে পারে না। জমিদার বাড়ির ছাদ থেকে নাকি সে রাতের বেলায় এক ধরনের অদ্ভুত হলুদ আলো জ্বলতে দেখেছিল। হ্যাঁ ব্যোমকেশ বাবু, আজকে গ্রামের মানুষ ওই আলোটাকেই প্রেতাত্মার আলোই বলতো। কিন্তু আমার ছেলে বলেছিল
ওটা নাকি কোনো ওই পিদিমের আলো। সেই আলোটার উৎস খুঁজতেই সে ওই রাতে বাড়ি থেকে বের হয়, তারপর আর ফেরেনি কো। আপনার ছেলের নাম কি? আজকে আমার ছেলের নাম হইল গিয়ে হিরণময়, তবে আমরা সবাই ওকে এই হিরু বললেই ডাকি। বড্ড চঞ্চল আমার ছেলেটা। ব্যোমকেশ বাবু, দয়া করে আমার ছেলেকে খুঁজে দিন। ব্যোমকেশ বাবু, খুঁজে দিন আপনি। ওই ওই একটা মাত্র ছেলেই তো আমাদের সম্বল। আমার আমার কিছু হয়ে গেলে আমার স্ত্রীকে কে দেখবে? আর আমার ছেলের কিছু হয়ে গেলেও যে আমরা নিঃসন্তান হয়ে যাব স্বামী স্ত্রীতে। ব্যোমকেশ বাবু, আপনি আমার ছেলেটারে খুঁজে দেন। ব্যোমকেশ বাবু, খুঁজে দেন। হরিপদ বাবুর কথা শুনে ব্যোমকেশ দেখলাম বেশ গম্ভীর হয়ে গেল, তবে সে আর বিশেষ কিছু বলল না। দুপুরের খাবার সেরে ওকে দেখলাম উঠোনের আম গাছটার নিচে দাঁড়িয়ে জঙ্গলটার দিকে তাকিয়ে আছে। বেশ ঠান্ডা হাওয়া বইছিল এই সময়। এখন আর বৃষ্টিটা নেই যেমনটা কলকাতায় ছিল। অজিত, তাহলে আর বসে থেকে লাভ নেই, চলো। দিনের আলো থাকতে থাকতেই একবার চৌধুরী বাড়ির চারপাশটা ঘুরে দেখে আসি। মৃত ব্যবসায়ী মহিমবাবুর ঝুলন্ত দেহ যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটাও আবার আমাদের দেখতে হবে। কিন্তু ব্যোমকেশ, আমরা তো আসার পথে সেখানে গিয়েছিলাম, আবার কেন? হ্যাঁ, আসার সময় দেখে এসেছি, কিন্তু তখন হরিপদবাবু ছিলেন। আমরা যেই কাজে এসেছি সেই তদন্ত কি আদৌ হয়েছে? আমরা এসেছি হিরণময়কে খুঁজতে, তার সন্ধান তো আমাদের পেতে হবে নাকি? আর তাছাড়া আমরা তখন রাজবাড়ির ভেতরে ঢুকিনি, রাস্তার বাইরে দাঁড়িয়ে শুধু বাগানটার ভেতরে ঢুকেছিলাম। ব্যোমকেশের কথাটা অবশ্য ঠিক। আমরা তখন মিনিট 5 মতন সেখানে ছিলাম, আর সেই সময়ের মধ্যেই যা কিছু দেখেছি সেটা আমাদের তদন্তের জন্য যথেষ্ট নয়। তাই আর বেশি দেরি করলাম না, বেরিয়ে পড়লাম দুজনে। আমি আর ব্যোমকেশ যখন চৌধুরী বাড়ির সামনে সেই অভিশপ্ত সীমানার দিকে পা বাড়ালাম, তখন দুপুরের রোদ পড়ে এসেছে। ডুয়ার্সের জঙ্গল থেকে একটা হিমেল হাওয়া এসে আমাদের সারা শরীরকে শীতল করে দিচ্ছিল। চৌধুরী বাড়ির সিংহদুয়ার পার হতে মনে হলো আমরা এক অন্য জগতে প্রবেশ করলাম। বাইরের চড়া রোদটা যেন এই বিশাল ভাঙা ফটকের ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। চারিদিকে এক থমথমে নিস্পন্দ নীরবতা। আমরা এবারে সদর দরজা দিয়েই ঢুকছিলাম, তবে হরিপদ বাবুর সঙ্গে যখন এসেছিলাম তখন আমরা অন্যদিকে রাস্তা দিয়ে ঢুকেছিলাম, তাই নীল দিঘিটা আমাদের থেকে অনেকটা দূরে ছিল। ডুয়ার্সের জঙ্গল থেকে ধেয়ে আসা বাতাস যখন রাজবাড়ির ভাঙা জানলার খড়খড়িগুলিতে ধাক্কা খাচ্ছিল, তখন এক ধরনের কান্নার মতো সুর তৈরি হচ্ছিল, যা রীতিমতন দুর্বল মানসিকতার মানুষকে ভয় পাইয়ে দেবেই। আমাদের পায়ের নিচে পড়ে থাকা শুকনো পাতার মচমচ শব্দটা ছাড়া এই তল্লাটে আর কোনো প্রাণের অস্তিত্ব আছে বলে মনে হচ্ছিল না। ব্যোমকেশের হাঁটার গতি অত্যন্ত ধীর, তার তীক্ষ্ণ চোখ দুটো শিকারী বেড়ালের মতো মাটির উপর ঘুরছিল। সে প্রতিটি ধূলিকণা, প্রতিটি ভাঙা ইটের টুকরো, এমনকি দেওয়ালের ফাটল বেয়ে নেমে আসা বট পাকুড়ের শিকড়গুলোকেও খুঁটিয়ে দেখছিল। আমি কিছুটা ইতস্তত করে তার ঠিক এক পা পেছনে চলছিলাম। আমরা প্রথমে এগোলাম রাজবাড়ির পেছনের সেই আমাজন জঙ্গলের মতো দুর্ভেদ্য বাগানের দিকে, যেখানে দুদিন আগে ব্যবসায়ী মহিম রঞ্জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। বড় বড় প্রাচীন শাল, সেগুন আর মহুয়া গাছের ঘন পাতা ভেদ করে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারছে না, আর ঠিক সেই কারণেই এই জায়গাটা বেশ ঠান্ডা। আলো আঁধারির এক অদ্ভুত মায়াবী পরিবেশ চারিদিকে। স্যাঁতস্যাঁতে মাটির বুক থেকে একটা ভ্যাপসা পচা পাতার গন্ধ আমাদের নাকে আসছিল। ব্যোমকেশ কোনো কথা না বলে হনহন করে সেই প্রাচীন জটা নেমে আসা বট গাছটার দিকে এগিয়ে গেল। গাছটার আকার এতটাই বিশাল যে মনে হয় যেন কোনো আদিম দানব হাত পা ছড়িয়ে বসে আছে। গাছটার নিচে আসতেই এক ধরনের হিমেল হাওয়া আমাদের শির দাঁড়াবেই নেমে গেল। ব্যোমকেশ গাছের গুঁড়িটার চারপাশটা এক চক্কর ঘুরে দেখল, তারপর সে ওপরের দিকে একটু নিচু মোটা ডালের দিকে তাকালো। কিছু বুঝলে অজিত?
ব্যোমকেশের আচমকা এমন প্রশ্নে আমি কিছুটা ঘাবড়ে গেলাম। ও গাছের ডালটার দিকে মাথা উঁচিয়ে তাকিয়ে আছে দেখে আমি বললাম, তখন তো হরিপদবাবু বলছিল এই ডালটা থেকেই দড়ি বেঁধে মহিমবাবুকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। হরিপদবাবু টেলিফোনে ঠিকই বলেছিলেন। ময়নাতদন্তে মহিমরঞ্জনের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খুনি প্রথমে তাকে অন্য কোথাও ঘায়েল করেছে, তারপর এখানে এনে ঝুলিয়েছে যাতে সবাই একে ভূতের কাজ ভেবে ভুল করে। আর সেটাই আমার সন্দেহের বিষয়। কি রকম সন্দেহ? আমার প্রশ্নের কোনো উত্তর দিল না ব্যোমকেশ, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপরে গাছের নিচে জঙ্গলটা ভালো করে দেখতে লাগলো। কিন্তু ব্যোমকেশ, তার পিঠের সেই লাল লাল নখের আঁচড়, গ্রামের মানুষ তো ওটাকেই ভূতের অকাট্য প্রমাণ হিসেবে ধরে নিয়েছে। ব্যোমকেশ মুচকি হাসল। সে পকেট থেকে তার ছোট আতস কাঁচটা বের করে মাটির দিকে ঝুঁকে পড়ল। মানুষের মনের আদিম ভয় যখন যুক্তিকে গ্রাস করে অজিত, তখন একটা সাধারণ আচরও অলৌকিক বা ভৌতিক হয়ে ওঠে। ডুয়ার্সের এই ঘন জঙ্গলে এমন অনেক কাঁটাঝোপ বা বুনো গাছ আছে তার সংস্পর্শে তীব্র গতিতে এলে চামড়া চিঁড়ে রক্ত বেরিয়ে যায়, আর সেটাই স্বাভাবিক। অথবা এমনও হতে পারে খুনি ইচ্ছাকৃতভাবে গ্রামবাসীদের মনে ভূতের আতঙ্ক জিইয়ে রাখার জন্য কোনো তীক্ষ্ণ নখ সদৃশ অস্ত্র বা টিন দিয়ে ওই আঁচড় কেটেছে। আমাদের নজর আসল সত্যি থেকে ঘুরিয়ে দেওয়াই ছিল খুনির মূল উদ্দেশ্য। বাগান থেকে বেরিয়ে আমরা চৌধুরী বাড়ির মূল উঠোনের দিকে পা বাড়ালাম। দেখলাম উঠোনের ঠিক মাঝখানে অবস্থিত সেই কুখ্যাত পরিত্যক্ত কুয়ো। আমি ব্যোমকেশকে উদ্দেশ্য করে বললাম, এটা তো সেই কুয়ো যেখানে নাকি 40 বছর আগে ডাকাতদের হাত থেকে নিজেদের সম্মান বাঁচাতে জমিদার বাড়ির বৌরানী আর তার ছোট মেয়ে ঝাঁপ দিয়েছিল। এটা কুয়ো নয় অজিত, এটাকে ইঁদারা বলে। হ্যাঁ, ঠিকই বলেছ, এটা ইদারা। ইদারার চারপাশটা ভাঙা ইটের পাঁচিল দিয়ে ঘেরা, যার গায়ে ঘন শ্যাওলা জমে কালচে সবুজ রং ধারণ করেছে। আমি একটু সাবধানেই কুয়োর ভেতরটা দেখার চেষ্টা করলাম। নিশ্ছিদ্র কালো অন্ধকার, যার তলা দেখা যায় না। কিন্তু ব্যোমকেশ অন্ধকার দেখছিল না, তার চোখ ছিল কুয়োর চারপাশের পাড়টার উপর। সে হঠাৎ ঝুঁকে পড়ে কুয়োর পাড়ের একদিকের শ্যাওলাগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখল। তার মুখে সেই চেনা রহস্যময় তৃপ্তির হাসি ফুটে উঠল। সে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা অজিত, ভূত কি জল খায়? মানে? ব্যোমকেশের এমন আচমকা উৎকট কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার তো জানা ছিল না যে অশরীরী আত্মাদেরও তৃষ্ণা পায়। হঠাৎ এই কথা বলছো কেন? ব্যোমকেশ ইদারার পাড়ের উত্তর দিকের সতেজ সবুজ শ্যাওলাগুলো দেখিয়ে বলল, ভালো করে দেখো, ইঁদারার ভেতরে নামার জন্য পাথরের গায়ে যে ছোট ছোট খাঁজগুলো কাটা আছে তার ওপরের শ্যাওলা সম্পূর্ণ পরিষ্কার এবং ঘষা খাওয়া। এর অর্থ খুব পরিষ্কার অজিত। খুব সম্প্রতি কেউ এই ইঁদারা থেকে জল তুলেছে এবং নিয়মিত এই খাঁজগুলোয় পা দিয়ে কুয়োর ভেতরে বা তার আশেপাশে যাতায়াত করছে। যদি এই বাড়ি সম্পূর্ণ পরিত্যক্ত হতো তবে এই শ্যাওলাগুলো অক্ষত থাকত। এখানে কোনো জ্যান্ত মানুষ লুকিয়ে আছে এবং সে এই ইঁদারার জল ব্যবহার করছে। ঠিক তখনই রাজবাড়ির ভেতরের কোনো এক অন্ধকার নির্জন মহল থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। একটা চাপা, দীর্ঘ এবং যন্ত্রণা কাতর আর্তনাদ। এটা কিসের আওয়াজ হলো বলো তো অজিত? ব্যোমকেশের কথা শুনে আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আওয়াজটা বোঝার চেষ্টা করলাম। যা বুঝলাম, শব্দটা কোনো মানুষের নয়, আবার ঠিক বন্য কোনো হিংস্র পশুর গর্জনও নয়। আওয়াজটা কেমন যেন একটা অদ্ভুত রকমের, হয়তো আমাদেরকে ভয় দেখানোর জন্যই এমন আওয়াজ করছিল কেউ। ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে দেশলাই বের করে একটা সিগারেট ধরালো। ধোঁয়া ছেড়ে সে বিড়বিড় করে বলল, আর্তনাদটা কোনো ভৌতিক কিছু নয় অজিত, কোনো চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণীর।
আর ডাকটা এসেছে এই রাজবাড়ির একদম ভেতর থেকে। হরিপদবাবু ফোনে বলেছিলেন না, এই চৌধুরী বাড়ির সীমানায় ভুল করে কোনো গরু ছাগল ঢুকে পড়লে তার আর কোনো দিন লোকালয়ে ফিরে আসে না। গ্রামবাসীরা ভাবে ভূত সেগুলোকে খেয়ে ফেলে, কিন্তু আমার মন বলছে পশুগুলো উধাও হয়ে যায় না, তাদের এই বিশাল দুর্গের ভেতরেই কোথাও আটকে রাখা হয়েছে। আর কেন রাখা হয়েছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কিন্তু কিন্তু ব্যোমকেশ, যদি ভেতরে সত্যিই কোনো হিংস্র খুনি বা ডাকাত দল লুকিয়ে থাকে, তবে আমাদের এভাবে খালি হাতে দিনের আলো নিভে যাওয়ার মুখে ভেতরে ঢোকা ঠিক হবে? মানে পুলিশকে সঙ্গে নিলে হতো না? ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে মুচকি হাসল, তার সেই চিরপরিচিত আত্মবিশ্বাসী হাসি। পুলিশকে সঙ্গে নিলে রহস্যের আসল পাখিটা খাঁচা ছেড়ে উড়ে যাবে অজিত। আর তাছাড়া সত্যান্বেষীর অভিধানে ভয় বলে কোনো শব্দ নেই। তবে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, দিনের আলো ফুরিয়ে আসছে। ডুয়ার্সের এই জঙ্গলমহলে অন্ধকার নামে চোখের পলকেই। তাই যা করতে হবে আমাদের অতি সাবধানে করতে হবে। সেই রাজবাড়ি থেকে ফেরার পথে হাঁটতে হাঁটতে আমি বললাম, কিন্তু নিশিরাতে গ্রামের অত বড় প্রভাবশালী ব্যবসায়ী একা এই অভিশপ্ত বাগানে কেন আসবেন? হরিপদবাবু তো বললেন তার কোনো শত্রু ছিল না, তিনি দান ধ্যান করতেন। শত্রু ছিল না সেটা বাইরের মানুষের ধারণা অজিত। মানুষের অতীতের কোনো কালো অধ্যায় যদি হঠাৎ বর্তমানে এসে কড়া নাড়ে, তবে তার চেয়ে বড় শত্রু আর কেউ হয় না। আর নায়েব ভবেশবাবুর নিখোঁজ হওয়াটাও সেই একই সূত্রের পরবর্তী অংশ। দিনের আলো তখন সম্পূর্ণ মুছে গেছে। ব্যোমকেশ তার ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত খুব তাড়াতাড়ি নামলো অজিত। আমাদের হরিপদবাবুর বাড়ি ফিরতে হবে। বৃদ্ধ মানুষটি আমাদের জন্য দুশ্চিন্তা করছেন। চলো অজিত, আজকের মতো চৌধুরী বাড়ির মাঠের সীমানা ত্যাগ করা যাক। তবে আমার কেন যেন মনে হচ্ছে যে সমস্ত রহস্যের জাল একই সূত্রে বাঁধা, আর এই বাধা কাটাতে বেশি দেরি নেই। আমরা যখন চৌধুরী বাড়ির সিংহদুয়ার পার হয়ে কাঁচা রাস্তার দিকে পা বাড়ালাম, তখন চারিদিকে প্রায় ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। হরিপদবাবুর দাওয়ায় যখন আমরা ফিরে এলাম, তখন রাত প্রায় 8:30। উত্তরবঙ্গের এই প্রত্যন্ত গ্রামে এই সময় মনে হয় যেন গভীর নিশীথ। চারপাশের ঘন জঙ্গল থেকে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর দূরে বুনো জন্তুর অদ্ভুত আওয়াজ পরিবেশটাকে আরও রহস্যময় করে তুলেছিল। হরিপদবাবুর বাড়ির সামনে যেতেই দেখলাম গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, আর আমাদেরকে সুস্থভাবে ফিরে আসতে দেখে তারা রীতিমতো অবাক। আরে আরে আপনারা সবাই ঠিক আছেন তো? কোনো বিপদ টিপদ হয়নি তো আপনাদের? আমরা তো বড় চিন্তায় পড়েছিলাম, আপনারা এত দেরি করছিলেন, তাই গ্রামের কয়েকজনকে ডেকেও রেখেছি আমি। আপনারা না এলে আমরা এক্ষুনি বের হতুম। হরিপদবাবু দুশ্চিন্তা মেশানো গলায় কথাগুলো বলতে লাগলেন। কিসের বিপদ হবে? তবে আপনারা এতদিন ধরে যে সাদা শাড়ি পরা ভূতকে দেখছিলেন, আমি কিন্তু তাকে দেখতে পাইনি। তবে দেখার আমার বড় স্বাদ, বুঝলেন? ব্যোমকেশের কথা শেষ হতেই আর একজন প্রতিবেশী বলল, সব কিছু নিয়ে মশকরা করতে নেই শহরের বাবু। ওই জমিদার বাড়ি সত্যিই অভিশপ্ত, আর আপনারা হিরুর খোঁজে এসেছেন। ওকে যে আর পাওয়া যাবে না সেটা আমরা ভালো করেই জানি। আপনাদের ভাগ্য ভালো তাই বেঁচে ফিরেছেন, কাল আর দুঃসাহস দেখাবেন না। আপনারা শুধু শুধু ব্যতিব্যস্ত হচ্ছেন। বলছি তো, ওই জমিদার বাড়িতে এমন কিছু নেই যে আপনাদের ভয় পেতে হবে। আরে আরে না ব্যোমকেশ বাবু, আপনি জানেন না, ওই জমিদার বাড়ি সত্যি অভিশপ্ত। ওইখানে ওইখানে কাল থেকে আপনি সন্ধ্যের পরে হার যাবেন না, হার যাবেন না আপনি। আমার ছেলেটা তো গেছে, কিন্তু তার জন্য আপনাদের কোনো বিপদ হোক আমি চাই না, আমি চাই না ব্যোমকেশ বাবু। দয়া করে আপনারা কাল থেকে সন্ধ্যের পরে ওইখানে যাবেন না, আপনাদের আমি করো জোরে অনুরোধ করতেছি। হরিপদবাবু, একবার ভেবে দেখুন,
আপনার ছেলে নিখোঁজ হওয়ার 5 দিন সম্পূর্ণ হয়ে গেছে, এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। হতেও তো পারে সে এখনো বেঁচে আছে। আর তাছাড়া ওই জমিদার বাড়ির ভেতরে না গেলে আপনার ছেলেকে পাবো কি করে? ব্যোমকেশ বেশ অনেকটা সময় ধরে হরিপদবাবু এবং গ্রামের উপস্থিত লোকজনকে বোঝাতে লাগলো যে আমরা ঠিক আছি, আমাদের কোনো বিপদ হয়নি। একে একে গ্রামবাসীরা চলে যেতেই আমরা রাতের খাবার খেতে বসলাম। হরিপদবাবুর স্ত্রী আমাদের জন্য গরম লুচি আর আলুর চচ্চড়ি করে রেখেছিলেন। বৃদ্ধ দম্পতি হিরণময়ের শোকে আহার নিদ্রা ত্যাগ করেছেন, কিন্তু আমাদের জন্য যত্নের কোনো ত্রুটি রাখেননি। তবে আমাদের মনের ভেতরে চৌধুরী বাড়ির সেই ইদারা আর পশুর আর্তনাদ এমনভাবে নাড়া দিচ্ছিল যে মুখের সামনে খাবার থাকলেও তা যেন ঠিক রুচ ছিল না। রাতের খাবার খেতে খেতে ব্যোমকেশ হঠাৎ হরিপদ বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হরিপদবাবু, পাশের গ্রামের যে নায়েব ভবেশবাবু গতকাল সকালে নিখোঁজ হয়েছেন, তার পরিবারে আর কে কে আছেন? তার স্বভাব চরিত্র কেমন ছিল? আইকে ব্যোমকেশ বাবু, তার এক বিধবা বোন ছাড়া তো আর কেউই নেই। ভবেশ বাবু অবিবাহিতই ছিলেন। চৌধুরী বাড়ির জমি জমার পুরানো হিসেবপত্র খতিয়ান সবই তার নখ দর্পণে ছিল। জমিদার বংশ ধ্বংস হয়ে যাওয়ার পর তিনি এই অঞ্চলের ওই বড় বড় বাবুদের জমি কেনা বেচার কাজে সাহায্য করতেন। মৃত মহিম বাবুর সাথেও তার খুব ওঠা বসার দহরম মহরম ছিল, তবে লোকটা বড় হিসেবি আর চাপা স্বভাবের ছিলেন। মহিমবাবু এবং ভবেশবাবু দুজনেই চৌধুরী বাড়ির সাথে কোনো না কোনোভাবে যুক্ত। একজন বড় ব্যবসায়ী, অন্যজন পুরনো নায়েব। আচ্ছা হরিপদবাবু, এই চিল্কাপাড়া বা আশেপাশে এমন কোনো পুরনো মানুষ আছেন যিনি 40 বছর আগের সেই ডাকাতির ঘটনা নিজের চোখে দেখেছিলেন বা ভালো করে জানেন? আজকে এই 40 বছর আগের যদি কাউকে আপনি খোঁজেন, তা সে আমিও আছি আর আমাদের পাড়ায় আরো অনেকেই আছে। কিন্তু ওই পরিবারের ভেতরে কি ঘটেছে বা হঠাৎ করে জমিদার বংশ ধ্বংসই বা হইল কি করে, সেটা নিজের চোখে দেখেছে এমন কেউ তো আর বেশি আছে বলে ঠিক মনে পড়তিছে না। না, সেরকম কেউ তো বেশি মনে হয় নেই এখন। তবে না 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 আছে 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 ব্যোমকেশ বাবু, একজন এখনো বেশি আছে, মনে পড়েছে। হ্যাঁ, ওই আমাদের গ্রামের বর্তমান কবিরাজ মশাই, মানে ওই সনাতন বৈদ্যি, তিনি সেই আমলের মানুষ, যিনি ওই জমিদার বাড়ির ওইখানে ছিলেন আর এখনো বেঁচে আছেন। তখন তিনি অবশ্যই তরুণ ছোকরা। তবে সেই অভিশপ্ত রাতের ঘটনার পর তিনি নাকি পুলিশকে প্রথম খবর দিয়েছিলেন। তারপর থেকে ওনারও খুব প্রসার বেড়ে গিয়েছে। ব্যোমকেশ মাথা নাড়ল, সে আর কোনো মন্তব্য করল না, চুপচাপ খাবার খেতে লাগলো। আমি বেশ ভালো করে বুঝতে পারছিলাম ব্যোমকেশ এক গভীর ঘোরের মধ্যে রয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই খুলতে চলেছে রহস্যের জট। পরদিন সকালে হরিপদবাবুর চিৎকার শুনে আমাদের ঘুম ভাঙল, কারণ গ্রামে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। চিল্কাপাড়ার পাশে গ্রামের এক চৌকিদার হন্তদন্ত হয়ে হরিপদবাবুর বাড়ি এসে হাজির হলো। তার মুখ ফ্যাকাশে, কপালে বিন্দু বিন্দু ঘাম। বাবু বাবু, সর্বনাশ হয়ে গেছে, নায়েব ভবেশ বাবুর লাশ পাওয়া গেছে। কথাটা শোনা মাত্রই ব্যোমকেশ তড়াক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। তারপর হন্তদন্ত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে চৌকিদারকে জিজ্ঞেস করলো, কোথায় পাওয়া গেছে লাশ? আমাদের পাশের গ্রামের দিঘির ঠিক উল্টো দিকে যে বড় পুকুরটা আছে, সেই পুকুরেই ওনার লাশ ভাসছিল। সকালবেলা গায়ের লোক স্নান করতে গিয়ে দেখতে পায়। পুলিশ ইতিমধ্যে ওখানে পৌঁছে গেছে। আমরা আর এক মুহূর্ত দেরি না করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলাম। সকালের কুয়াশা আর রোদের আলো আঁধারির মধ্যে পুকুর পাড়ে তিল ধারণের জায়গা ছিল না।
পুলিশ ইতিমধ্যেই লাশটি জল থেকে তুলে এনে পাড়ে সাদা কাপড়ে ঢেকে রেখেছে। চিল্কাপাড়ার স্থানীয় থানার দারোগাবাবুও ইতিমধ্যেই হাজির হয়েছে সেখানে। এখানে কেউ একদম ভিড় করবেন না, জান বলছি, সরে দাঁড়ান সবাই। স্থানীয় থানার দারোগা রসিকলাল কথাটা বললেন, আর ঠিক তখনই আমি আর ব্যোমকেশ দুজনে ভিড় ছেলে সামনে এগিয়ে গেলাম। আমাদের দেখে রসিকলাল আবার বললেন, কি ব্যাপার, আপনারা এগিয়ে আছেন যে? আমি তো বললাম আপনারা এখান থেকে সরে দাঁড়ান, পুলিশের কাজে কিন্তু একদম বাধা দেবেন না। নমস্কার দারোগাবাবু, আমার নাম ব্যোমকেশ বক্সী, কলকাতা থেকে এসেছি। আর ইনি আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশের কথা শোনা মাত্রই দারোগা হাত জোড় করে বললেন, আপনি সত্যি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? কিন্তু আপনি এই গ্রামে হঠাৎ? হ্যাঁ, এসেছি বিশেষ কিছু জরুরি কাজে। কলকাতায় বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে সশরীরে সেখানে দেখে কিছুটা অপ্রস্তুত ও থতমত খেয়ে গেলেন চিল্কাপাড়া থানার দারোগা রসিকলাল। তবে ব্যোমকেশের শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্বের সামনে নিজের পুলিশি অহংকার বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না। ব্যোমকেশ লাশের পাশে হাঁটু গেড়ে বসল। ভবেশবাবুর পরনে ছিল সাধারণ ধুতি ও ফতুয়া। শরীরটা সারা রাত জলে ভিজে ফুলে উঠেছে। ব্যোমকেশ সাবধানে তার মুখ, চিবুক আর গলা পরীক্ষা করল। ফতুয়ার বোতামগুলো ছেঁড়া, মনে হচ্ছে মারা যাওয়ার আগে চরম ধস্তাধস্তি হয়েছিল। দারোগাবাবু, কথাটা বলেই ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে পকেট থেকে রুমাল বের করলো। হাত মুছতে মুছতে বলল, মৃত ব্যবসায়ী মহিমবাবুর মতো এই লাশের শরীরেও কিন্তু একই ধরনের আঘাতের চিহ্ন স্পষ্ট। মাথায় কোনো ভারী বা ভোঁতা বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এবং দেখে মনে হচ্ছে মৃত্যু হয়েছে মূলত শ্বাসরোধের কারণে। খুন করা হয়েছে অন্য কোথাও। খুনের পর লাশটি প্রমাণ লোপাটের জন্য এই পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তা তো প্রাথমিক তদন্তে আমরাও ভাবছি, কিন্তু ব্যোমকেশ বাবু, গ্রামের লোক তো অন্য কথা বলছে। তারা বলছে সেই রাজবাড়ির সাদা শাড়ি পরা অলৌকিক মহিলাই নাকি একে মাঝরাতে টেনে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মেরেছে। ভবেশবাবুর পিঠের চামড়াটা একবার দেখুন, ওটা কি মানুষের কাজ হতে পারে? দারোগাবাবু, ভূত যদি গ্রামে গ্রামে ঘুরে মানুষকে এভাবে খুন করা শুরু করে, তবে আপনাদের এই খাঁকি পোশাক ছেড়ে দিয়ে সোজা হিমালয়ে চলে যাওয়া উচিত। ভালো করে চামড়ার দাগগুলো দেখুন। এই আঁচড় বা দাগ কোনো নখের নয়, এগুলো কোনো মোটা পাটের দড়ির দাগ, যা দিয়ে ওনাকে বেঁধে কোথাও আটকে রাখা হয়েছিল এবং পরে টেনে নিয়ে আসা হয়েছে, সেই কারণেই হয়েছে। আর এটা যে করেছে সে খুনি কোনো রক্ত মাংসের মানুষ হবে, কোনো অশরীরী নয়। কিন্তু ব্যোমকেশ বাবু, এটা তো সত্যি যে এই জমিদার বাড়িতে ভূত রয়েছে। আমি নিজের চোখে দেখেছি। এখানে যে সমস্ত গ্রামের লোকজন আছে তাদের সবাইকে জিজ্ঞেস করুন, আমি মিথ্যে বলছি না। দারোগা রসিকলালের কথাটা শোনা মাত্রই ব্যোমকেশ রীতিমতন রেগে গেল। দারোগাবাবু, ভূত বলে কিছু হয় না, যা হয় সবটাই মনের ভুল। আর এই মনের ভুল, তার কারণেই আপনারা সবাই একটা ভুল ধারণা নিয়ে বসে আছেন। ব্যোমকেশের এই কথাটা শোনা মাত্র সেখানে উপস্থিত গ্রামবাসীরা একে একে সবাই একসাথে বলতে লাগলো যে তারা অনেকেই এই গ্রামে ভূত দেখেছে। আর সেটা একদিন দুদিন নয়, দীর্ঘ 40 বছর ধরে এই একই ঘটনার সাক্ষী হয়েছে অনেকেই। কিন্তু ভৌতিকভাবে এই খুন বা এই ধরনের খুন প্রথমবার। ব্যোমকেশ যখন রীতিমতন হাঁপিয়ে উঠল সবাইকে বোঝাতে বোঝাতে যে এটা ভূতের কাজ নয়, তখন এক ব্যোমকেশ চুপ করে গেল। ব্যোমকেশ বাবু, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনি হয়তো ভূত প্রেত বিশ্বাস করেন না, কিন্তু এটা সত্যি যে ওই জমিদার বাড়ি অভিশপ্ত। রসিকলালের কথাটা শোনা মাত্রই ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকালো ব্যোমকেশ। ভবেশবাবুর মৃতদেহের যেন ময়না তদন্ত করা হয়। আমি আপনার সাথে আজ বিকেলে আলাদাভাবে কথা বলবো। ঠিক আছে ব্যোমকেশ বাবু। এই কে আছিস? এই লাশটা ময়না তদন্ত হবে,
নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। পুলিশ ভবেশবাবুর মৃতদেহটা ময়না তদন্তের জন্য নিয়ে চলে যাবার পর ব্যোমকেশ আমার দিকে তাকালো। তার মুখে এক অদ্ভুত চিন্তার রেখা। চলো অজিত, একবার গ্রামের মূল বাজারের দিকে যাওয়া যাক। সেখানকার লোকজনের কাছ থেকে কিছু জিনিস আমাদের জানাটা খুব দরকার। চিল্কাপাড়ার বাজারটি খুব বড় নয়। গুটি কয়েক চাল, ডাল, নুন আর আনাজের দোকান নিয়ে গড়ে উঠেছে গ্রামীণ হাট। আর এই বাজারে একটাই বড় মুদির দোকান রয়েছে। ব্যোমকেশ বড় মুদির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দোকানের বাইরে বস্তায় বস্তায় চাল ডাল সাজানো। দোকানের মালিক এক প্রৌঢ় ভদ্রলোক। জানতে পারলাম সেই ভদ্রলোকের নাম নিবারণ। ব্যোমকেশ অত্যন্ত সাধারণভাবে নিবারণকে জিজ্ঞেস করলো, মশাই, ভালো দেরাদুন চাল বা বাঁশকাঠি চাল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পাওয়া যাবে। দিচ্ছি দিচ্ছি। কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। এই গায়ে নতুন বুঝি? নিবারণ ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে ব্যোমকেশ মুচকি হাসল। হ্যাঁ, আমরা নতুন এসেছি হরিপদবাবুর বাড়িতে। ব্যোমকেশ কথাটা শেষ করতে না করতেই নিবারণ নিজেই বলে উঠল, ও আচ্ছা আচ্ছা, এইবারে বুঝেছি। আপনারা ওই নিখোঁজ হিরুকে খুঁজতে এসেছেন, তাই না? তা তো আজ প্রায় 6 দিন হলো ছেলেটা নিখোঁজ। বেচারা। আগে হ্যাঁ, সেজন্যই এসেছি। আচ্ছা নিবারণবাবু, সত্যিই কি ওই জমিদার বাড়িতে ভূত রয়েছে? মানে আপনি কখনো দেখেছেন? ব্যোমকেশের কথাটা শোনা মাত্র নিবারণ চুপ করে গেল। তারপর একটা ফ্যাকাশে হাসি হেসে বলল, আমি নাম মানে আগে আগে হ্যাঁ, আমিও দেখেছি। সাদা শাড়ি পরে একটা মেয়ে হেঁটে বেড়ায়, তবে অনেক দূর থেকে। আচ্ছা নিবারণবাবু, আপনার কি মনে হয় হিরু কি ওই জমিদার বাবুর বাড়িতেই আছে? কিন্তু তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না কেন? ব্যোমকেশের কথাটা শোনা মাত্রই নিবারণ এড়িয়ে যেতে চাইল। আসুন আসুন, এই নিন, এই আপনাদের চাল। এই কলকাতার বাবুদের তো এই ভালো চালই দিতে হয় নাকি? হ্যাঁ, কিন্তু আজ বেশি দিতে পারলাম না। আসলে আমার দোকানের বড় মজুদ আপাতত শেষ হয়ে গেছে। পরে এলে আপনি আবার পাবেন, কোনো চিন্তা নেই। ঠিক সেই সময় এক স্থানীয় গাঁয়ের চাষি দোকানে এসে বলল, নিবারণদা, মাচা বাঁধার কাজ শেষ। এবার বাড়ির জন্য 5 কিলো ডাল আর 10 কিলো চাল মেপে দাও তো দেখি। না না, এই আজ আর হবে না ভাইয়া, একদমই হবে না। এই আজ চাল ডাল ফুরিয়ে গেছে সব। এই তুমি এক কাজ করো, এই 2 দিন পরে এসে নিয়ে যেও, কেমন? সে কি নিবারণদা, 2 দিন পর আসবো মানে? এই 2 দিন কি না খেয়ে থাকবো নাকি? এই 2 দিনের জন্য চাল ডাল নুন তেল যা লাগে নিয়ে যাও। তবে 2 দিন পরে এসে বাকিটা নিয়ে যেও। আমার কাছে যা ছিল সকালেই সব শেষ হয়ে গেছে, তাই বলছিলাম আর কি। সেই চাষি জোরাজুরি করলো নিবারণের কাছে, কিন্তু নিবারণের সেই একটাই কথা, মজুদ শেষ। ব্যোমকেশের কান দুটো হঠাৎ খাড়া হয়ে গেল। সে অত্যন্ত সহজ ও কৌতূহলীভাবে জিজ্ঞেস করলো, বলেন কি নিবারণবাবু, এই ছোট গ্রামের বাজারে এত চাল ডাল একেবারে কে কিনে নিল? গ্রামে কোনো বড় জমিদার বাড়ির ভোজ বা বিয়ে বাড়ি আছে নাকি? না বাবু, কোনো বিয়ে বাড়ি বা ভোজ নয়, এমনি আর কি মজুদ ঠিকঠাক নেই আর কি। আসুন না, আপনি যেটুকু চেয়েছেন আপনারটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নিন না, এই নিন। ব্যোমকেশ আর কথা বাড়ালো না। নিবারণের দোকান থেকে কিছুটা দূরে বাজারের এক নির্জন কোণায় এসে সে আমার কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। তার চোখে তখন শিকারী বাজের মতো চাউনি। অজিত, শিকারের আসল গন্ধ পাওয়া গেছে। তার মানে আজ রাতে আমাদের এক চরম নৈশ অভিযানে নামতে হবে অজিত, তৈরি থেকো। আমি ওর কথার কোনো অর্থ বুঝতে না পারলেও মুচকি হেসে ওকে আমি সায় জানালাম।
সেদিন রাতটা ছিল অমাবস্যার রাত। আকাশ বিকেল থেকে মেঘে ঢাকা ছিল, ফলে রাত বাড়তেই চারিদিক যেন এক নিশ্ছিদ্র ঘন কালো অন্ধকারে ডুবে গেল। গ্রামের কাঁচা রাস্তার ধুলোবালি আর ডুয়ার্সের জঙ্গল থেকে ধেয়ে আসা ঠান্ডা হাওয়া পরিবেশটাকে আরও থমথমে করে তুলেছিল। হাত বাড়ালেও নিজের হাত দেখা যায় না, এমনই এক নিকষ কালো অন্ধকার। আমি আর ব্যোমকেশ দুজনেই গায়ে কালো চাদর জড়িয়ে নিয়েছিলাম, যাতে অন্ধকারের বুকে আমাদের অবয়ব সহজে কারো চোখে না পড়ে। পকেটে দুটো শক্তিশালী টর্চ থাকলেও ব্যোমকেশের কড়া নির্দেশ ছিল, যতক্ষণ না সে নিজে বলবে ততক্ষণ কোনোভাবেই আলো জ্বালানো যাবে না। হরিপদবাবুর বাড়ি থেকে আমরা যখন নিঃশব্দে পা টিপে টিপে বের হচ্ছি, তখন ঘড়ির কাঁটা রাত 11:30 ছুঁয়েছে। বৃদ্ধ হরিপদবাবুকে আমরা আগেই বলে এসেছিলাম যে আমরা ঘরেই আছি এবং ক্লান্তির কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, যাতে গ্রামের কেউ আমাদের উপর নজর রাখতে না পারে। ব্যোমকেশ, অন্তত আমরা কি এটুকু জানতে পারি যে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি? নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে এরকম বাধ্য হয়েই আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম। ধরে নাও ভূতের খাবারকে যোগান দেয় সেই রহস্য উদ্ঘাটন করতে এসেছি। ব্যোমকেশের কথা শুনে আমার রীতিমতন অবাক লাগলো। ও ঠিক করতে চাইছে কি, মানে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমরা গিয়ে ওঁত পাতলাম চৌধুরী বাড়ির সেই বিশাল আগাছায় ভরা পতিত মাঠের এক কোণে, একটা মস্ত বুনো ঝোপের আড়ালে। এখান থেকে রাজবাড়ির সিংহদুয়ার এবং পেছনের জঙ্গলে ঢুকে যাওয়ার কাঁচা রাস্তা দুটোই খুব পরিষ্কারভাবে নজরে রাখা যায়। তখন রাত প্রায় 12টা। চারপাশের পরিবেশ এতটা নিস্তব্ধ যে আমাদের নিজেদের হৃৎপিণ্ডের স্পন্দন আমরা নিজেরাই শুনতে পাচ্ছিলাম। ডুয়ার্সের গভীর জঙ্গল থেকে মাঝে মাঝে কোনো বন্য পশুর ডাক বা নিশাচর পাখির ডানা ঝাপটানোর আওয়াজ ভেসে আসছিল, যা এই গা ছমছমে পরিবেশকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছিল। হঠাৎ অনেক দূর থেকে একটা খুব হালকা চেনা শব্দ আমাদের কানে এলো, কোনো গরুর গাড়ির চাকার পুরনো কাঠের আওয়াজ। ব্যোমকেশ আমার হাতটা শক্ত করে চেপে ধরে ইশারা করলো। আমরা আরও ভালো করে ঝোপের আড়ালে নিজেদের শরীরটাকে লুকিয়ে ফেললাম। অন্ধকারের বুক ফুঁড়ে একটা ঢাকা গরুর গাড়ি আবছা অবয়বের মতো আমাদের সামনে দিয়ে ধীর গতিতে এগিয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো, রাতের বেলাতেও গরুর গাড়ির সামনে কোনো আলো জ্বলছিল না। চালক অত্যন্ত সাবধানে যে কোনো শব্দ না হয় সেভাবে গাড়িটি নিয়ে রাজবাড়ির পেছনের সেই দুর্ভেদ্য বাগানের দিকে এগিয়ে গেল। অজিত, একদম নিঃশব্দে গাড়ির পিছন পিছন এগোতে হবে, কোনো তাড়াহুড়ো নয়। আমরা অত্যন্ত সাবধানে বিড়ালের মতো পা ফেলে গাড়ির পিছু নিলাম। বাগান পেরিয়ে গাড়িটি রাজবাড়ির একটা ভাঙা জীর্ণ খিড়কি দরজার সামনে গিয়ে থামল। গাড়ির চালক নিচে নেমে চারপাশটা একবার চোরের মতো চোখ বুলিয়ে নিল। অন্ধকারের মধ্যেও ব্যোমকেশের তীক্ষ্ণ চোখ চালকের অবয়ব আর হাঁটার ধরনটা লক্ষ্য করছিল। চালক গাড়ি থেকে চাল ও ডালের বড় বড় বস্তাগুলো নামিয়ে রাজবাড়ির ভাঙা দরজার ভেতরে ঢোকাতে লাগল। বুঝলে অজিত, সবচেয়ে রহস্যের বিষয় হলো ভেতর থেকেও যেন কেউ একজন অন্ধকারের মধ্যে এসে তাকে ওই ভারী বস্তাগুলো তুলতে সাহায্য করছিল। কিন্তু নিশ্ছিদ্র অন্ধকারের কারণে সেই দ্বিতীয় ব্যক্তির মুখ বা অবয়ব কোনোভাবেই চেনা গেল না। জিনিসপত্র নামানো শেষ হলে চালক আবার গাড়ি নিয়ে যে পথে এসেছিল সেই পথেই অলক্ষ্যে ফিরে গেল। কিন্তু ব্যোমকেশ ফিরল না। সে সেই ভাঙা খিড়কি দরজার দিকে পা বাড়াল। ব্যোমকেশ, ভেতরে ঢোকা কি ঠিক হবে? তুমি কিন্তু এখনো জানো না ভেতরে কারা আছে বা তাদের কাছে কোনো মারাত্মক অস্ত্র আছে কিনা। ব্যোমকেশ অন্ধকারের মধ্যেই আমার কাঁধে একটা মৃদু চাপ দিয়ে বলল, ভয় পেও না অজিত, সত্যের মুখোমুখি হতে গেলে একটু ঝুঁকি নিতেই হয়। তবে মনে রেখো, ভেতরে গিয়ে আমরা শুধু দেখব, কোনো রকম হঠকারিতা করব না। আমরা সেই ভাঙা খিড়কি দরজা দিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম।
ভেতরের অন্ধকারটা বাইরের চেয়েও অনেক বেশি ঘন ও স্যাঁতসেঁতে। চারপাশ থেকে নোনা ধরা দেওয়ালের গন্ধ আর চামচিকে ডানার খসখস শব্দ আসছিল। আমরা দেওয়ালে হাত ঠেকিয়ে খুব সাবধানে একটা করিডোর পার হতে লাগলাম। হঠাৎ ব্যোমকেশ থমকে দাঁড়ালো। সে ঝট করে আমার হাত ধরে একটা ভাঙা মোটা থামের আড়ালে টেনে নিল। সামনের একটা দীর্ঘ ভাঙা করিডোরের শেষ প্রান্তে মেঝের উপর একটা খুব সরু আলোর রেখা দেখা যাচ্ছিল। আলোটা খুব মৃদু, যেন কোনো প্রদীপ বা লণ্ঠনের আলো কোনো বন্ধ দরজার ফাটল দিয়ে গলে মেঝের উপর এসে পড়েছে। হরিপদবাবুর নিখোঁজ ছেলে হিরণময় ঠিক এই আলোটাই ছাদ থেকে দেখেছিল, যা গ্রামবাসীদের কাছে ছিল প্রেতাত্মার আলো। আমরা অত্যন্ত সাবধানে পা টিপে টিপে সেই আলোর রেখার দিকে এগোলাম। দেওয়ালের একটা চওড়া ফাটল দিয়ে ভেতরের ঘরের দিকে চোখ রাখতেই আমার বুকটা ধড়াস করে উঠল। ঘরের ভেতরে একটা ছোট লণ্ঠন জ্বলছে, আর তার আলোয় দেখা যাচ্ছে ঘরের এক কোণে কয়েকটা ছাগল আর গরু শান্তভাবে বাঁধা রয়েছে। তারা জাবর কাটছে। হরিপদবাবুর সেই কথা মনে পড়ল, যেসব গবাদি পশু এই সীমানায় আসতো তারা আর ফিরত না। ভূত নয়, আসলে এই রাজবাড়ির রহস্যময় বাসিন্দারা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য বা অন্য কারণে, অন্য যে কোনো কারণেই সেই পশুগুলোকে এখানে আটকে রাখত। কিন্তু আমার নজর আটকে গেল ঘরের অন্য প্রান্তে। সেখানে মাটির একটা উনুনে হাঁড়ি চড়ানো হয়েছে, আর তার সামনে বসে আছে একজন কম বয়সী মেয়ে। তার পরনে একটা জীর্ণ সাদা শাড়ি। ইনি কি তবে গ্রামের মানুষের দেখা সেই অশরীরী ছায়ামূর্তি? হঠাৎ সেই ঘরের পেছনের একটা ভাঙা কাঠের দরজা নিঃশব্দে খুলে গেল এবং সেখানে এসে দাঁড়ালো এক তরুণ যুবক। যুবকের মুখটা লণ্ঠনের আলোয় পরিষ্কার হতেই আমি চমকে উঠলাম, কিন্তু ব্যোমকেশ আমার মুখ চেপে ধরল যাতে আমার মুখ থেকে কোনো শব্দ না বেরোয়। সেই যুবকটি ঘরের ভেতরে এসে সেই মহিলাকে বলল, মণি, খাবার এসে গেছে। আর মাত্র 2 দিন। আমাদের এতদিনের অপেক্ষা এবার শেষ হবে। শেষ পাপীটাকেও এবার তার প্রাপ্য শাস্তি পেতে হবে। মহিলাটি উনুনের আগুনের দিকে তাকিয়ে এক অদ্ভুত গম্ভীর গলায় বললেন, 40 বছর ধরে এই আগুনের মধ্যেই বেঁচে আছি হিরু। চৌধুরী বংশের রক্ত বৃথা যেতে পারে না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আমার হাত পা কাঁপছিল। ব্যোমকেশ আমার কানে কানে ফিসফিস করে বলল, আমাদের কাজ আপাতত শেষ অজিত। এবার এখান থেকে নিঃশব্দে বেরিয়ে যেতে হবে। আসল সত্যটা প্রায় মুঠোয় চলে এসেছে। আমরা যেভাবে ঢুকেছিলাম ঠিক সেভাবেই রাজবাড়ির অন্ধকার গোলক ধাঁধা পেরিয়ে বাইরে বেরিয়ে এলাম। খোলা বাতাসে আসতেই আমি একটা বড় দীর্ঘ শ্বাস ফেললাম। ব্যোমকেশের মুখে তখন কোনো উত্তেজনার চিহ্ন নেই, বরং তার চোখ দুটোতে খেলা করছে এক গভীর ভাবুকতা। ব্যোমকেশ, তুমি কি বুঝতে পারলে ওই মেয়েটি আর যুবকটি কে, আর কেনই বা তারা এই রাজবাড়িতে লুকিয়ে আছে? ব্যোমকেশ পকেট থেকে সিগারেট বের করে দেশলাই জ্বালালো। আগুনের আলোয় তার মুখটা এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। সব প্রশ্নের উত্তর এখানেই দেব না অজিত, তবে এটুকু বুঝে নাও, 40 বছর আগের সেই ডাকাতির ইতিহাসের চাকা আবার ঘুরতে শুরু করেছে। কাল সকালেই আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির দরজায় কড়া নাড়তে হবে। চলো, আপাতত ঘুমানো যাক। পরদিন সকালের আলো ফুটতেই ব্যোমকেশের মধ্যে এক অদ্ভুত তৎপরতা দেখা গেল। জলপাইগুড়ির সেই স্যাঁতসেঁতে সকালের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। চারিদিকে চা বাগান আর শালবনের মাথা ছুঁয়ে ভোরের রোদ সবে কাঁচা রাস্তায় এসে পড়েছে। ব্যোমকেশ হাত মুখ ধুয়ে তৈরি হয়েই আমাকে বলল, অজিত, আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না। আমাদের এখনই গ্রামের প্রবীণ কবিরাজ সনাতন বৈদ্যের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। আমি জামার বোতাম আঁটতে আঁটতে জিজ্ঞেস করলাম, সনাতন বৈদ্য, যিনি 40 বছর আগের সেই ডাকাতির রাতে পুলিশকে প্রথম খবর দিয়েছিলেন? কিন্তু তার কাছে আমরা এখন কেন যাচ্ছি ব্যোমকেশ? সব প্রশ্নের উত্তর কি এখনই দেওয়া যায় অজিত?
সময়ের আগে ফল পাকার আশা করো না। চলো আগে তার সাথে একটু আলাপ জমিয়ে আসি। সনাতন কবিরাজের বাড়িটি চিল্কাপাড়ার একেবারে শেষ প্রান্তে। বেশ বড় এবং মজবুত এক ছাদ পেটা ইটের দালান। বাড়ির সামনে একটা মস্ত বড় ঔষধি গাছের বাগান রয়েছে, যেখানে রকমারি গাছপালা লতা গুল্মের চাষ করা হয়েছে। আমরা যখন ওনার সদর দরজায় গিয়ে পৌঁছালাম তখন 70 ছুঁই ছুঁই বৃদ্ধ কবিরাজ মশাই দাওয়ায় একটা কাঠের পিঁড়িতে বসে মস্ত বড় কাটারি দিয়ে কিছু শুকনো ঔষধি শিকড় কাটছিলেন। ওনার শরীরটা বয়সের তুলনায় বেশ শক্তপোক্ত, চোখ দুটো বেশ তীক্ষ্ণ। ব্যোমকেশ এগিয়ে গিয়ে অত্যন্ত বিনীতভাবে নমস্কার জানালো। নমস্কার কবিরাজ মশাই, আমি কলকাতা থেকে এসেছি। নাম ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী নামটা শোনা মাত্রই সনাতনবাবুর হাতের কাটারিটা এক মুহূর্তের জন্য থমকে গেল। ওনার চশমার উপর দিয়ে আমাদের দিকে তাকানোর চাউনিতে একটা সূক্ষ্ম ভয়ের রেখা গেল, যা ব্যোমকেশের চোখ এড়ালো না। তবে বৃদ্ধ নিজেকে খুব দ্রুত সামলে নিয়ে বললেন, আসুন আসুন বাবুরা, কলকাতার নামি ডিটেকটিভ বাবু আমার এই ভাঙা কুটিরে, কি সৌভাগ্য। তা হঠাৎ এই বুড়ো কবিরাজের কাছে কি প্রয়োজনে আসা হলো? ব্যোমকেশ দাওয়ার এক কোণে পাতা বেঞ্চিতে বসে সহজ সুরে বলল, বিশেষ কিছু নয় কবিরাজ মশাই, এই গ্রামে এসে দুটো বড়ই রহস্যময় ঘটনার কথা শুনলাম। প্রথমে ব্যবসায়ী মহিমরঞ্জনবাবুর ঝুলন্ত লাশ মিলল, আর তারপর নায়েব ভবেশবাবুর মৃতদেহ পুকুরে ভেসে উঠল। শুনলাম আপনি এই গ্রামের সবথেকে পুরনো মানুষ। 40 বছর আগে এই চৌধুরী বাড়িতে যে ভয়ঙ্কর ডাকাতি আর হত্যাকাণ্ড হয়েছিল তা নাকি আপনার খুব ভালো মনে আছে? ডাকাতি আর হত্যাকাণ্ড শব্দ দুটো শোনা মাত্রই সনাতনবাবুর হাতটা কেঁপে উঠল এবং কাটারিটা তার হাত থেকে ফসকে সশব্দে মাটিতে পড়ে গেল। ওনার মুখ যেন এক নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। তিনি মাটি থেকে কাটারিটা তোলার চেষ্টা করতে করতে আমতা আমতা করে বললেন, ও তো সব অনেক পুরানো কথা ব্যোমকেশ বাবু, আমার কি অত শত মনে আছে? তখন আমি সামান্য তরুণ ছোকরা। ডাকাতরা এক রাতে এলো, জমিদার বাড়ির সবাইকে মেরে সম্পত্তি লুট করে চলে গেল। আমি তো শুধু সকালে পুলিশকে খবর দিয়েছিলাম। ব্যোমকেশ এবার তার বসার ভঙ্গিটা বদলে সনাতনবাবুর দিকে একটু ঝুঁকে বসল। তার চোখ দুটো তখন বাজ পাখির মতো স্থির। ছোট ছিলেন ঠিকই, কিন্তু গ্রামের মানুষ তো একটা অদ্ভুত কথা বলে কবিরাজ মশাই। তারা বলে সেই অভিশপ্ত রাতের ঘটনার পর থেকেই মহিমবাবু, ভবেশ এবং আপনারা তিনজনই হঠাৎ করে ভীষণ ধনী আর প্রতিপত্তিশালী হয়ে উঠেছিলেন। মহিমবাবু বড় ব্যবসা ফেঁদে বসলেন, ভবেশবাবু বিঘার পর বিঘা জমি জমা কিনলেন, আর আপনিও এই বিশাল দালান বাড়ি হাঁকলেন। সামান্য কবিরাজি করে এত কম সময়ে এত উন্নতি তো সচরাচর দেখা যায় না। আপনি কি আমাকে চোর ডাকাত বলছেন বাবু? কলকাতা থেকে এসেছেন বলে যা খুশি তাই বলবেন? দয়া করে আমার বাড়ি থেকে যান। আমি খুন টুনের খবর জানি না, আর কোনো পুরানো কথাও শুনতে চাই না। ব্যোমকেশ কোনো রকম উত্তেজিত না হয়ে শান্তভাবে উঠে দাঁড়ালো। সে তার গায়ের চাদরটা ঠিক করতে করতে বলল, আমি আপনাকে চোর বা ডাকাত কিছুই বলিনি কবিরাজ মশাই। তবে হ্যাঁ, সত্যান্বেষী হিসেবে আপনাকে একটা জরুরি সাবধানবাণী দিতে এসেছি। মহিমবাবু এবং ভবেশবাবুকে যেভাবে খুন করা হয়েছে, খুনি কিন্তু এবার আপনার দিকেই এগোচ্ছে। নিজের খেয়াল রাখবেন, কারণ আপনি হলেন সেই ইতিহাসের শেষ জীবিত সূত্র। আসি। আমি লক্ষ্য করলাম ব্যোমকেশ বেশ অনেকক্ষণ ধরেই আলাদাভাবে সেই সনাতন বৈদ্যের সাথে কথা বলছিল। তারপর কথাবার্তা শেষে আমরা কবিরাজের বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমি ব্যোমকেশের হাত ধরে অধীর হয়ে বললাম, ব্যোমকেশ, তুমি কি সত্যিই মনে করো যে সনাতন বৈদ্যের জীবন বিপন্ন? তোমার কি মনে হয় সত্যিই ওই জমিদার বাড়িতে ভূত আছে? এই মুহূর্তে কোনো কথা নয় অজিত, এখন আমাদের সোজা থানায় যেতে হবে। ব্যোমকেশ আমার কথা মাঝপথে থামিয়ে দিয়ে হন হন করে থানার উদ্দেশ্যে হাঁটা দিল।
থানায় পৌঁছে ব্যোমকেশ স্থানীয় দারোগাবাবুকে নিয়ে এক গোপন রুদ্ধদ্বার বৈঠকে বসল। প্রায় আধ ঘন্টা ধরে ওনাদের মধ্যে কি আলোচনা হলো আমি জানতে পারলাম না। তবে বৈঠক শেষে দারোগাবাবু যখন ঘর থেকে বের হলেন, ওনার মুখে তখন এক চরম উত্তেজনার ছাপ। ব্যোমকেশ আমার কাছে এসে বলল, হাত পাতা হয়ে গেছে অজিত। আজ রাতে এই চিল্কাপাড়া গ্রামের বুকে 40 বছরের পুরনো রহস্যের শেষ অভিনীত হবে। সেদিন রাতটা ছিল আগের রাতের মতোই ঘুটঘুটে অন্ধকার। ব্যোমকেশের নির্দেশ মতো আমরা এবং একদল সশস্ত্র পুলিশ বাহিনী সাদা পোশাকে সনাতন কবিরাজের বাড়ির চারপাশের ঘন ঔষধি গাছের বাগানের ঝোপঝাড়ে নিজেদের লুকিয়ে ওত পেতে রইলাম। কবিরাজ মশাইকে ব্যোমকেশ আগেই কড়া ভাষায় নির্দেশ দিয়ে রেখেছিলেন যে তিনি যেন ঘরের একটা লণ্ঠন জ্বালিয়ে জানলার পাশে বসে থাকার ভান করে, যাতে বাইরে থেকে মনে হয় তিনি একাই জেগে আছেন। রাত তখন প্রায় 1টা। চারপাশের জঙ্গল একেবারে নিস্পন্দ, শুধু গাছের পাতার খসখস শব্দ আর ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ বাগানের উত্তর কোণ থেকে একটা শুকনো পাতার মচমচ করার শব্দ হলো। অন্ধকার ফুঁড়ে এক রহস্যময় মানুষ কালো চাদর মুড়ি দিয়ে অত্যন্ত নিঃশব্দে কবিরাজের বাড়ির দাওয়ায় এসে উঠল। সে চারপাশটা একবার দেখে নিয়ে সনাতনবাবুর দরজায় হালকা টোকা দিল। বাইরে থেকে এক অদ্ভুত চেনা কণ্ঠস্বর ভেসে এলো। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আরে কবিরাজ মশাই, তাড়াতাড়ি দরজা খুলুন। আরে সর্বনাশ হয়ে গেছে। এই পাশের গ্রামের এক বড় জমিদারের মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি চিকিৎসার জন্য আপনাকে এখনই ডেকে পাঠিয়েছেন। তাড়াতাড়ি চলুন কবিরাজ মশাই। আরে বড় বাবু নিজে গ্রামের মাথায় অপেক্ষা করছেন আপনার জন্য। হ্যাঁ, আরে আপনাকে নগদ 100 টাকা দেবেন বলেছেন। তাই তো আমি তাড়াতাড়ি ছুটে এলুম আপনাকে খবর দিতে। তাড়াতাড়ি করুন, আর দেরি করবেন না। লোভী কবিরাজ সনাতন বৈদ্য টাকার কথা শুনে আর নিজের ঘরে স্থির থাকতে পারলেন না। তিনি তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে আসতেই সেই চাদর মুড়ি দেওয়া ব্যক্তিটি তার হাতটা খপ করে টেনে ধরল। আরে আর দেরি করবেন না কবিরাজ মশাই, তাড়াতাড়ি পা চালান, তাড়াতাড়ি পা চালান। কবিরাজ যখন সেই ব্যক্তির সাথে বাগানের অন্ধকার ও নির্জন রাস্তার দিকে এগিয়ে এলেন, তখন চারিদিকে নিস্তব্ধতা দেখে তার মনে হঠাৎ খটকা লাগলো। কোথায় বড়বাবু, কোথায়? না, এত রাতে আমি আর যাব না, আমি বাড়ি ফিরবো। আসি, তখন থেকে আমরা হেঁটেই চলেছি, কিন্তু কোথায় যাচ্ছি কিছুই বলছেন না। ঠিক তখনই কবিরাজ কিছু বুঝে ওঠার আগেই একটা মোটা কম্বল ওনার মুখের উপর চাপা দিয়ে ওনাকে জোরপূর্বক চেপে ধরল এবং রাজবাড়ির সেই অভিশপ্ত মাঠের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। আমরা লক্ষ্য করলাম সেই জঙ্গলের মধ্যে থেকে কেউ একজন বেরিয়ে এসে সনাতনবাবুকে টানতে লাগলো। সনাতনবাবু ভেতর দিকে গোঙাতে লাগলেন, কিন্তু ওনার চিৎকার বাইরে আসার কোনো উপায় ছিল না। সেই চাদর মুড়ি দেওয়া প্রধান ব্যক্তিটি যে ছদ্মবেশে কবিরাজকে এতক্ষণ ধরে ভুলিয়ে ডেকে এনেছিল, সে পরিস্থিতি বেগতিক দেখে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। অথচ অন্ধকারের মধ্যে আরেকজন ছায়ামূর্তি যে এসেছিল, সে নিজের প্রাণ বাঁচানোর জন্য পেছন ফিরে দৌড় লাগালো। ঠিক সেই মুহূর্তে খবরদার, এক পাও নড়বেন না। ব্যোমকেশের গভীর ও বজ্র নির্ঘোষ কণ্ঠস্বর চারিদিকের অন্ধকারকে চিরে দিল। একই সাথে আমাদের হাতের এবং পুলিশের 4-5টা শক্তিশালী টর্চের তীব্র আলোর রোশনায় এসে আছড়ে পড়ল সেই ব্যক্তির মুখের উপর। আলোর তীব্র ছটায় তার চাদরের ঘুমটা খসে পড়তেই আমি বিস্ময়ে চিৎকার করে উঠলাম, এ কি, এ তো নিবারণ! ঠিক সেই মুহূর্তে ঝোপঝাড় থেকে দারোগাবাবু ও একদল সশস্ত্র পুলিশ বাহিনী চিতার মতো ছুটে এসে নিবারণকে মাটিতে চেপে ধরে তার হাতের লোহার হাত কড়া পরিয়ে দিল। অন্যদিকে যেই ছায়ামূর্তি পালিয়ে যেতে নিচ্ছিল, তার পিছু নিলাম আমি আর ব্যোমকেশ। দৌড়াতে দৌড়াতে আমরা গিয়ে পৌঁছালাম জমিদার বাড়ির একেবারে ভিতরে। ঠিক তখনই আমাদের থেকে অদূরে দেখতে পেলাম একজন সাদা শাড়ি পরা মহিলাকে। কিছুক্ষণের জন্য আমার বুকটাও কেঁপে উঠল। ব্যোমকেশ, সাবধান, গ্রামবাসীরা কিন্তু মিথ্যে বলছিল না। ওই দেখো। তুমি কি ভয় পাচ্ছ অজিত? চিন্তা করো না, যাকে আমরা দেখতে পাচ্ছি সে আসলে ভূত নয়। ব্যোমকেশের কথার মধ্যে অদ্ভুত রকমের জোর দেখতে পেলাম।
আমি অর্থাৎ বুঝতে পারলাম যে সমস্যা রহস্যের সমাধান করে ফেলেছে। কিন্তু ব্যোমকেশ, আমরা কিন্তু সনাতন বৈদ্যকে অন্ধকারে হারিয়ে ফেলেছি। পুলিশ কিন্তু শুধু নিবারণকে পেয়েছে, আর ওই অন্ধকারে আরও একজন কেউ ছিল। হ্যাঁ, তবে সব রহস্যের সমাধান হবে আমাদের এই বাড়ির ভৌতিক রহস্য উদ্ঘাটন করার পর। আমাদের এই ভূতের পিছু নিতে হবে। আমরা সেই অন্ধকারে দৌড়ে পালানো মানুষটার খোঁজ বাদ দিয়ে পিছু নিলাম ওই সাদা শাড়ি পরা মহিলা। দেখলাম মেয়েটা আমাদের থেকে প্রায় 50 হাত দূরে দূরে হাঁটছিল, কিন্তু কিছুতেই ধরতে পারছিলাম না ওকে। তবে আমরা দুজন ছেড়ে দেওয়ার পাত্র নই। ব্যোমকেশ আর আমি দৌড়ে গিয়ে ওই ভূত মহিলাটার পথ আটকালাম। ব্যোমকেশ পকেট থেকে তার রিভলভারটি বের করল। মণিদীপা, খেলা শেষ। আইন নিজের হাতে তুলে নিও না। সনাতন বৈদ্যকে কোথায় লুকিয়ে ফেলেছ, আর হিরণময় কোথায়? ওদের দুজনকে ছেড়ে দাও। ব্যোমকেশের মুখের উপর টর্চ আলো পড়তেই কালো চাদর সরিয়ে একটি সুন্দরী মেয়ে বেরিয়ে এলো। তারপর ব্যোমকেশের হাত থেকে বাঁচার জন্য দৌড় লাগালো। তুমি আমার কাছে নিরাপদ মণিদীপা। আমি তোমার সম্বন্ধে সব জানি। তুমি এই চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে মণিদীপা চৌধুরী। আজ থেকে 40 বছর আগে, যখন তোমার বয়স মাত্র 2 বছর, তখন তুমি আর তোমার মা আত্মহত্যা করনি। তোমরা দুজনেই বেঁচেছিলে। আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী হিরুর খোঁজে এখানে এসেছি। তুমি যদি আমার হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে ক্ষতিটা তোমারই। ব্যোমকেশ যে কথাগুলো বলছিল সেটা শুনে আমিও রীতিমতন অবাক হয়ে গেলাম। এই মণিদীপা চৌধুরী আসলে কে সেটা আমার জানা ছিল না, অথচ ইতিমধ্যে ব্যোমকেশ সমস্ত রহস্য উদ্ঘাটন করে ফেলেছে। তাহলে এই মণিদীপা অর্থাৎ যে ভূতের ভয় দেখাচ্ছিল, সে আসলে কোনো কম বয়সী মেয়ে নয়। হিসেব মতন একজন 42 বছরের প্রাপ্তবয়স্ক মহিলা। বেশ কিছুক্ষণ আমি আর ব্যোমকেশ দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই দেখলাম ধীরে ধীরে সাদা শাড়ি পরিহিত সেই মহিলা সেখানে উপস্থিত হল, আর তার পেছনেই হিরণময়, যে কিনা সনাতন বৈদ্যের মুখে কাপড় বেঁধে, হাতে দড়ি বেঁধে ধাক্কা দিয়ে আমাদের সামনে ফেলে দিল। সনাতন বৈদ্য মাটিতে পড়ে গিয়ে হাঁপাতে লাগলেন আর ভয়ে কেঁদে উঠলেন। হিরণময় আর সেই মেয়েটির চোখে মুখে তখন কোনো ভয় বা অনুশোচনা ছিল না, ছিল কেবল এক চরম অপূর্ণ প্রতিশোধের হাহাকার ও শান্ত ভাব। পরদিন সকালে চৌধুরী বাড়ির সেই বিশাল অভিশপ্ত পতিত মাঠের সামনে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। চিল্কাপাড়া এবং আশেপাশের হাজারো মানুষ সেখানে ভেঙে পড়েছেন। যে রাজবাড়ির সীমানায় মানুষ ভূতের ভয়ে দিনের বেলাতেও পা দিতে কাঁপত, আজ সেখানে সকালের মিষ্টি রোদে দাঁড়িয়ে আছেন কলকাতার বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী ও তাঁর সহকারী অজিত অর্থাৎ আমি। আর তাদের সামনে হাতকড়া পরা অবস্থায় মাটিতে বসে আছেন গ্রামেরই সম্মানিত কবিরাজ সনাতন বৈদ্য এবং মুদি দোকানদার নিবারণ। পাশে শান্ত ও দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে হিরণময় এবং তার মা। স্থানীয় থানার দারোগাবাবু কপাল মুছতে মুছতে ব্যোমকেশকে বললেন, ব্যোমকেশ বাবু, গ্রামের মানুষ তো এখনো বিশ্বাস করতে পারছে না যে কোনো ভূত নেই। আপনি যদি এই পুরো রহস্যের জটটা সবার সামনে একটু খোলসা করে বুঝিয়ে না দেন, তবে এদের মনের ভয় কোনো দিন কাটবে না। ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে শান্ত গলায় ধোঁয়া ছাড়ল। তারপর সমবেত ভিড় দিকে তাকিয়ে বলতে শুরু করলো, শুনুন শুনুন চিল্কাপাড়ার অধিবাসী বৃন্দ, যে ভূতকে আপনারা গত 40 বছর ধরে ভয় পেয়ে এসেছেন, সেই অলৌকিক ভূতের জন্ম কোনো মহাশূন্য থেকে হয়নি। তার সৃষ্টি হয়েছিল এক চরম লৌকিক পাপ, লোভ আর নৃশংসতা থেকে। 40 বছর আগে এই চৌধুরী রাজবাড়িতে কোনো বাইরের ডাকাত দল হানা দেয়নি। এই মণিদীপা, নিজের জীবনের গল্প নিজেই বলবে নাকি আমি বলবো? ব্যোমকেশের কথা শুনে মণিদীপা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। আমি জানি না ব্যোমকেশ বাবু, আপনি আমার নাম জানলেন কি করে? আমি যে ভূত নই সেটাও আপনি বিশ্বাস করেননি কেন আমি জানি না। সে সব কিছু আমি বলবো মণিদীপা। আমি যেদিন এই গ্রামে ঢুকি, যখন হরিপদবাবু আমাদেরকে জঙ্গলের দিকে নিয়ে গিয়েছিলেন,
সেদিনই বুঝে গিয়েছিলাম যে এ জমিদার বাড়িতে কোনো ভৌতিক ব্যাপার কিচ্ছু নেই। যা ঘটছে বা ঘটাচ্ছে সবটাই মানুষ। তবে আগে তুমি নিজের কথা বলো। হ্যাঁ, আমার নাম মণিদীপা চৌধুরী। আমাদের এই জমিদার বাড়িতে সেই ভয়াবহ ঘটনা যখন ঘটে যায় তখন আমার বয়স মাত্র 2 বছর। 2 বছর বয়সে তো কোনো কিছুই মনে থাকার কথা নয়, কিন্তু সেই রাত্রের ঘটনাটা এতটাই নৃশংস ছিল যা আমাকে আজও রাত্রে ঘুমোতে দেয় না। আর সেই রাত্রের ঘটনার রেশ আমার জীবনে আরও কয়েক বছর চলেছিল। কিরকম ঘটনা? কোন ঘটনার কথা বলছেন আপনি? দেখুন মণিদীপা দেবী, আপনি আর হিরণময় মিলে দুটো খুন করেছে। এমন কোনো গল্প বলবেন না যাতে আপনাদের শাস্তি আরো বেড়ে যায়। দারোগা রসিকলাল বেশ স্পষ্ট গলায় কথাটা বলল। দারোগার কথা শুনে ফ্যাকাশে হাসি হাসল মণিদীপা। আমার জীবনে মিথ্যে বলে কিছু নেই দারোগা বাবু, যা আছে শুধুই সত্যি। আপনি শুধু এটা দেখতে পাচ্ছেন যে আমি দুজনকে খুন করেছি। হ্যাঁ, স্বীকার করছি এই দুজনকে মারার পেছনে আমি রয়েছি। আর বর্বর জানোয়ার সনাতন বৈদ্যকে মারতে পারলেও আমার মায়ের আত্মার শান্তি পেত। আজকের মৃত ব্যবসায়ী মহিমরঞ্জন, মৃত নায়েব ভবেশ, এই ছদ্মবেশী কবিরাজ সনাতন বৈদ্য, এই 3 জন মিলে এক অমাবস্যার রাতে চৌধুরী বাড়ির সবাইকে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে হত্যা করে এবং রাজবাড়ির সব গুপ্তধন ও অর্থ লুট করে। এই গ্রামবাসীরা সবাই জানে আমাদের বাড়িতে ডাকাত পড়েছিল, কিন্তু সেই ডাকাত আসলে বাইরের কেউ ছিল না, ছিল আমাদের ভেতরের কাজ করা কর্মচারী। মণিদীপা এতটুকু বলেই ওর গলা কাঁপতে লাগলো। বুঝলাম মেয়েটার জীবনে অনেক ঝড় বয়ে গেছে। গ্রামবাসীরা দুটো মানুষকে খুন করার পেছনে জড়িত থাকা এবং 40টা বছর ধরেই এই রাজবাড়িটাকে ভুতুড়ে বাড়ি হিসেবে প্রমাণ করার জন্য অনেক কথা শোনায়, কিন্তু এখন কারো মুখে কোনো কথা নেই। মণিদীপা কথার খেই না হারিয়ে বলতে থাকলো। কিন্তু সেই রাতে আমার বাবা, কাকা, পিসি, ঠাকুরদা, ঠাকুমা সবাইকে এই জানোয়ারগুলো মেরে ফেলে। শুধু বেঁচে ছিলাম আমি আর আমার মা, কিন্তু সেই বেঁচে থাকাটাও ছিল নরক যন্ত্রণার থেকেও কষ্টকর। প্রতি রাতে আমার মায়ের ওপর শারীরিকের নামে নির্যাতন চালাতো এই 3 পশু। আমার মাকে সারাটা দিন রাত একটা ঘরে বন্দি করে রাখা হতো, শুধু খাবার দেওয়া হতো এই ঘরের মধ্যে। আর এই জানোয়ারগুলো, যারা আজকের সমাজে ভালো মানুষ, তারা প্রতিদিন রাতে গিয়ে একের পর এক বারবার আমার মায়ের ওপর শারীরিক নির্যাতন করেছে। আমি শুনেছি মায়ের আর্তনাদ, কিচ্ছু করতে পারিনি। আমার মা শুধু বেঁচে ছিল আমার জন্য, নইলে আত্মহত্যা করার অনেকবার চেষ্টা করে। কিন্তু আমার যখন 10 বছর বয়স, তখন মা ঠিক করলো আমাকে বাঁচাতে হলে একটা বড় সিদ্ধান্ত নিতেই হবে, কারণ ততদিন এই জানোয়ারগুলোর নজর আমার ওপরেও পড়ে। তাই মা কি করবে বুঝে পাচ্ছিল না। একদিন রাত্রিবেলায় ইদারার মধ্যে ঝাঁপ দিতেই যাচ্ছিল আমার মা আমাকে নিয়ে। ঠিক তখন এই নিবারণ কাকা আমাদেরকে বাঁচায়, যা রাতে আপনারা হাত করা পড়িয়েছেন। এই নিবারণ কাকা সেই মানুষ যে আমাকে আর আমার মাকে দুদিন বাঁচিয়ে রেখেছিল। সেই রাতের কথা আমার এখনো মনে পড়ে, যেদিন আমার মা কাঁদতে কাঁদতে নিবারণ কাকাকে বলেছিল, ছেড়ে দাও নিবারণ, আমাদেরকে ছেড়ে দাও, আমি আর এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি সহ্য করেছি, কিন্তু এবার ওই জানোয়ারদের নজর আমার মেয়েটার উপর পড়েছে। আমি বেঁচে থাকতে সেটা আমি কিছুতেই হতে দেব না। আপনারা বেঁচে আছেন আমি জানতাম না বৌমণি। আমরা জানতাম সেদিন রাত্রে সবাইকে খুন করার পাশাপাশি আপনাদেরকেও মেরে ফেলেছে, কিন্তু আপনারা তো বেঁচে আছেন। না, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। বেঁচে নেই নিবারণ, বেঁচে নেই, এটাকে বেঁচে থাকা বলে না। তুমি সরে যাও, আমি এই জীবন আর রাখতে চাই না, তুমি সরে যাও। আপনি এত সহজে হার মেনে নিলেন বৌমণি? একদিন আমিও আত্মহত্যা করতে চেয়েছিলাম দারিদ্রতার কারণে। দুবেলা খেতে পেতাম না, তখন আপনি আপনার হাতের বালা আমার হাতে তুলে দিয়েছিলেন, বলেছিলেন ব্যবসা বাড়াতে। আজ আমার ব্যবসাটা ভালো দাঁড়িয়েছে বৌমণি, কিন্তু সেই সুখবর আপনাকে দিতে পারিনি, কারণ আমি গ্রামের বাইরে শহরে গিয়েছিলাম কাজ শিখতে, ব্যবসা শিখতে। যখন গ্রামে ফিরলাম তখন জানলাম আপনারা কেউ আর বেঁচে নেই। কিন্তু আজ যখন আপনাদের বেঁচে থাকতে দেখেছি, তখন আমাকেও কিছু করতে দিন বৌমণি, কিছু করতে দিন আপনাদের জন্য। আপনি এভাবে হঠকারিতা করে এমন ভুল সিদ্ধান্ত নেবেন না।
আমি তো আছি বৌমণি, আমি আছি এখনো। এই নিবারণ যতদিন বেঁচে আছে আপনাদের আর কোনো ক্ষতি আমি হতে দেবো না। সেদিন নিবারণ কাকা আমার মাকে কথা দিয়েছিল যে প্রতি মাসের খাবারের খরচা তিনি আমাদের জমিদার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আর তিনি আমাদেরকে বলেন জমিদার বাড়ির কোনো গোপন ঘরে কয়েকদিনের জন্য লুকিয়ে থাকতে। এদিকে নিবারণ কাকা চারিদিকে রটিয়ে দেয় যে এই বাড়িতে ভূত আছে। তারপর নিবারণ কাকার বুদ্ধি অনুযায়ী আমার মা সাদা শাড়ি পরে পুরো রাজবাড়িতে ঘুরে বেড়াতো, আর সবাই মনে করেছিল যে আমি আর আমার মা আত্মহত্যা করেছি, আর তাই আমাদের অস্তিত্ব রাজবাড়িতে ঘুরে বেড়ায়। এই ভূতের গল্পটা শোনার পর এই রাজবাড়িতে কি আর কেউ এগোয়নি। যা গরু ছাগল আমাদের এদিকে আসতো সব আমরা রাজমহলের ভেতরই পালন করতাম। বেশ কয়েক বছর হলো মাকে হারিয়েছি। আসলে শরীরের মধ্যে ক্যান্সার বাসা বেঁধেছিল। এত টাকা পয়সাও নেই যে চিকিৎসা করাবো, আর তাছাড়া মা নিজেও চিকিৎসা করাতে চাননি। আমার কি হবে? আমি না লেখাপড়া শিখেছি, না কোনো কাজ জানি। আমার ভয় ছিল যদি আমি রাজবাড়ি থেকে বেরিয়ে আসি আর এই 3 জানোয়ার যদি কোনোভাবে জানতে পারে যে আমি সেই মেয়ে, তাহলে হয়তো আমাকে মেরেই ফেলবে। মানসিক কোনো শক্তি বা ক্ষমতা আমার ছিল না লড়াই করার। শুধু এটুকুই যে নিবারণ কাকা আমাকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে। মণিদীপা এতক্ষণ কথাটা বলেই থামল। তারপর বোমকেশ জিজ্ঞেস করলো, তাহলে তুমি হিরণময়কে আটকে রেখেছিলে কেন? তুমি কি ওকে আগে থেকে চেনো? না, আমি হিরণময়কে চিনি না। হিরণময় একজন সৎ ছেলে। সে আমাদের ওপর হওয়া অন্যায়ের বিচার করতে নিজের নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে আমাদের সাথে হাত মেলায়। ও কৌতূহল নিয়ে এই রাজবাড়িতে এসেছিল। ওকে অনেকভাবে ভয় দেখালেও ওর কৌতূহল ছিল মারাত্মক। ও বুঝতে পারে আমি মানুষ। আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে আমি যেই কারণে এসব করেছি সেজন্য সহযোগিতা করবে। তখন আমি ওকে আমার জীবনের সম্পূর্ণ গল্পটা বলি, আর ও রাজি হয়ে যায়, কারণ রাজবাড়িতে ভূত রয়েছে এই গল্প ও নিজেও শুনেছে। তারপর ও কথা দেয় যে এই 3 জানোয়ারকে মেরে ফেলার জন্য ও আমাকে সহযোগিতা করবে। মণিদীপার কথাটা শেষ হতেই সবাই একযোগে নিবারণের দিকে তাকালো। প্রতি মাসে নিবারণ নিয়ম করে এই মার জন্য প্রচুর চাল, ডাল, নুন রাতের অন্ধকারে নিজের গরুর গাড়িতে করে পৌঁছে দিত, যা আমি আর অজিত কাল রাতে নিজের চোখে দেখেছি। আর গ্রামের মানুষ যাতে ভুল করেও এই রাজবাড়ির সীমানায় পা না রাখে, তার জন্য তারা দুজনে মিলে এক অলৌকিক নাটকের জন্ম দেয়। নিবারণ রাতের বেলা রাজবাড়ির ছাদ থেকে এক ধরনের অদ্ভুত হলুদ আলো বা লণ্ঠন জ্বালত, আর ওর মা সাদা শাড়ি পরে নীলদিঘির ঘাটে ঘুরে বেড়াতেন। রাজবাড়ি থেকে আসা নূপুরের আওয়াজ, অদ্ভুত খিলখিল হাসি কিংবা পশুর আর্তনাদ, এসবই ছিল আপনাদের ভয় পাইয়ে দূরে রাখার চাল, যাতে কেউ ভেতরে ঢুকে তাদের আসল অস্তিত্ব ও চৌধুরী বংশের এই শেষ প্রদীপকে চিনে ফেলতে না পারে। আর মাঠে ঢুকে পড়া গরু ছাগলগুলোকে নিবারণ ভেতরে আটকে রাখত, যাতে তাদের দুধ খাবারের জোগাড় হয় এবং ভূতের ভয়টা আরও জাঁকিয়ে বসে। আমি তখন কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম, কিন্তু বোমকেশ আমাকে কিছু বলতে না দিয়েই বলতে থাকে। এরপর শুরু হয় আসল রক্তের ঋণ শোধের খেলা। ব্যবসায়ী মহিমরঞ্জন যখন হিরণময়ের নিখোঁজ হওয়ার পর কৌতূহলবশত রাজবাড়ির দিকে নজর দিতে যান, হিরণময় আর নিবারণ তাকে ধরে ফেলে। 40 বছর আগের অপরাধের শাস্তি হিসেবে তারা মহিমবাবুকে শ্বাসরোধ করে খুন করে এবং তার পিঠে কাঁটা ঝোপের আঁচড় কেটে দেয়, যাতে গ্রামবাসীরা একে ভূতের কাজ ভাবে। একইভাবে ভবেশ নায়েবকেও তারা তার পাপের সাজা দেয়। আর গতকাল রাতে তাদের শেষ শিকার ছিল এই কবিরাজ সনাতন বৈদ্য, যাকে পুলিশ হাতে নাতে উদ্ধার করেছে। সনাতন কবিরাজ হঠাৎই বোমকেশের পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। ব্যোমকেশ বাবু, আমাকে বাঁচান। আমি স্বীকার করছি, আমারই লোভের বশে জমিদারদের মেরেছিলাম আমি। মহিম আর ভবেশ মরল, এবার আমাকে এরা জ্যান্ত পুঁতে দেবে বাবু। আমাকে পুলিশের গারদে ভরে দিন, তবুও আমি বাঁচতে চাই। দারোগাবাবু সনাতন কবিরাজকে টেনে ধরলেন। চলুন কবিরাজ মশাই, 40 বছর আগের খুনের মামলা আর এই জালিয়াতি সব কিছুর বিচার এবার আদালতেই হবে। আইন তার নিজের পথেই চলবে।
ব্যোমকেশ এবার হিরণময় আর জমিদারের সেই মেয়ের দিকে এগিয়ে গেল। সে নরম ও সহানুভূতিশীল গলায় বলল, মণিদীপা, আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর হওয়া অন্যায়ের কোনো ক্ষমা নেই, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে খুন করাটাও একটা মস্ত অপরাধ। হিরণময় এবং নিবারণকে খুনের ষড়যন্ত্রের অপরাধে আইনের সাজা পেতেই হবে। তবে আমি সত্যান্বেষী হিসেবে আদালতে আপনাদের এই পুরনো ইতিহাসের জবানবন্দি নিজে দাঁড়িয়ে দেব, যাতে আপনাদের শাস্তি যথাসম্ভব কম হয়। বিকেল ফিরতি ট্রেনে যখন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম, তখন যেতে যেতেই আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো দাওনি, মণিদীপার বিষয়ে তুমি কি করে জানলে? আমার কথা শুনে ব্যোমকেশ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, জমিদার বাড়িতে গিয়ে কোনো ভৌতিক রহস্য নেই, সেটা আমি প্রথম দিনই বুঝেছিলাম। কারণ মহিমরঞ্জনের দেহ যেখানে ঝোলানো হয়েছিল, এখানে আমি সাদা শাড়ির ছেঁড়া একটা অংশ দেখেছিলাম গাছের কাঁটার মধ্যে লেগে থাকতে। আর তাছাড়া গ্রামবাসীরা বলছিল তারা নাকি সাদা শাড়ি পরা ভূত দেখেছে। তার মানে নিশ্চয়ই কোনো মহিলা, অন্তত সিংহভাগ অনুমান মহিলার দিকেই যায়। কিন্তু যেই ডালের মধ্যে ঝোলানো হয়েছিল মহিমরঞ্জনকে, সেটা অনেক উঁচু এবং একার পক্ষে করা সম্ভব নয়। তুমি যেদিন সকালে দেরি করে ঘুম থেকে উঠেছিলে, সেদিনই আমি গ্রামে বেশ কয়েকজনের সাথে জিজ্ঞাসাবাদ করে এ রাজবাড়ির বিষয় সম্বন্ধে জানার চেষ্টা করি এবং খাপছাড়া কিছু উত্তর পাই। জমিদার বাড়িতে ডাকাত পড়ার দিন জমিদারবাবুর বউ আর মেয়ে আত্মহত্যা করে। এরপর তোমাকে তো আমি বলেছিলাম বিকালে থানায় যাব। পুরনো কিছু নথিপত্র আছে যা থেকে জানতে পারলাম আজ থেকে 40 বছর আগে জমিদার বাড়ির রহস্য এক রহস্যই রয়ে গেছে। সেখানেই জানতে পারলাম জমিদারবাবুর একটা মেয়ে ছিল যার নাম মণিদীপা। এরপর এই ভবেশ, সনাতন বৈদ্য এবং মহিমরঞ্জনের ব্যাপারেও আমি আশেপাশের গ্রামে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে তারা সেই ঘটনার পর থেকেই বেশ কয়েক মাস গ্রামের বাইরে ছিল। তারপর যখন গ্রামে আসে বেশ প্রতিপত্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ তখনই অনুমান করে নিয়েছিলাম যে তৃতীয় ব্যক্তি যার খুন হতে পারে সে আর কেউ নয়, সনাতন। ব্যোমকেশ যখন কথাটা শেষ করলো, তখন তিস্তা নদীর ওপর গোধূলির রক্তিম আলো এসে পড়েছে। ট্রেনের জানলার বাইরে চা বাগানে দ্রুত চলে যাওয়া দৃশ্যের দিকে তাকিয়ে আমি বললাম, বাবা, তুমি তো আমাকে ছাড়াই অনেক তদন্ত করে ফেলেছো দেখছি। তা আমাকে সাথে নিলে ক্ষতি কি ছিল শুনি? হ্যাঁ, মানছি আমার ঘুমটা একটু বেশি জোরালো, কিন্তু তাতে কি? আমার কথা শুনে ব্যোমকেশ কিচ্ছু বলল না, শুধু একটা মুচকি হাসলো। তারপর কিছুক্ষণ চুপ করে থাকার পর আমি জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, বিজ্ঞান আর মনস্তত্ত্বের বাইরেও মানুষের ভেতরের এই যে তীব্র আবেগ, এই যে দীর্ঘ 40 বছরের প্রতিশোধের আগুন, একে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ব্যোমকেশ জানলার বাইরে তা আমাকে ধোঁয়া ছেড়ে মৃদু হেসে বলল, একে আমি মানুষের অবচেতন মনের সবচেয়ে বড় লৌকিক শক্তি বলবো অজিত, যার সামনে কোনো অলৌকিক ভূত বা আধুনিক বিজ্ঞান টিকতে পারে না। তা হলো রক্তের টান আর ন্যায়ের অন্বেষণ। ট্রেনটি তখন ডুয়ার্সের মাটি ছেড়ে কলকাতার দিকে তীব্র গতিতে ধাবিত হচ্ছিল, আর আমাদের পেছনে কুয়াশায় ঢাকা শালবনের আড়ালে পড়ে রইল চিল্কাপাড়ার চৌধুরী বাড়ির সেই অভিশপ্ত কিন্তু অবশেষে শান্ত হওয়া এক রাজবাড়ি। আপনি শুনছিলেন থ্রিল কোয়েস্ট। আজকের গল্পটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অজানা সত্যের খোঁজে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।